নমস্কার বন্ধুরা, WBCS এক্সামিনেশন গাইড ইউটিউব চ্যানেলে সবাইকেই স্বাগত জানাই। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইন্ডিয়ান পলিটি এবং এটার হচ্ছে লেকচার 4। এখানে আজকে আমরা দেখব দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি অ্যান্ড সিটিজেনশিপ। এর আগে আমরা 3টে ক্লাস দিয়েছি এবং সেগুলো জাস্ট তোমরা বলতে পারো ওগুলো জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস বলতে পারো। অরিজিনাল যে ক্লাস অর্থাৎ যে টপিকস যে আমাদের পরীক্ষায় যে আসবে, ঠিক আছে, আমাদের এক্সামিনেশন ওরিয়েন্টেড ক্লাস কিন্তু আজ থেকেই শুরু এবং আজকের এই সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ৩টি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আজকে আলোচনা করব। একদম বেসিক থেকে, প্রথম থেকে আমরা কনস্টিটিউশনের প্রিয়াম্বল থেকে শুরু করব। এরকম করে ধীরে ধীরে আমরা এগোবো এবং যারা যারা চ্যানেলে একদমই প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে দাবিয়ে রাখো, ঠিক আছে? ওকে, সো আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসেছো। তো শুরু হয়ে যাও। তো আমরা বেশি টাইম লস না করে আমাদের আজকের আলোচ্য বিষয়ের প্রথম টপিকস, যেটা হচ্ছে দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমরা চলে যাই এবং তারপরে আমরা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, সিটিজেনশিপ, আর্টিকেল, এই সমস্ত কিছু আমরা পড়বো। ওকে, ক্লিয়ার? তো আমাদের প্রথমকার আজকে আলোচনার বিষয় হচ্ছে দ্য প্রিয়াম্বল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই হলো আমাদের সংবিধান, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এবং আমি সবার প্রথমে আমি তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দেই প্রিয়াম্বল পড়ানোর আগে। সেটা হচ্ছে কি, আমি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার করে দিতে চাইছি যে আমাদের কনস্টিটিউশনটা না কিভাবে লিখা হয়েছে, অর্থাৎ আমাদের সংবিধানটা কিভাবে সবকিছু আর্টিকেলস, পার্ট, শিডিউল এই সমস্তগুলোতে ভাগ করা আছে। তো প্রথমে যদি আমরা দেখি যে দেখো আমাদের এটা হচ্ছে কনস্টিটিউশন এবং কনস্টিটিউশনটাকে যদি আমরা এইরকম ভাবে দেখি, তাই না, এই অ্যাঙ্গেলে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? এইরকম দেখো যে এইখানে পেজগুলো দেখতে পাচ্ছ, এই পেজগুলো আমাদের সংবিধানের না এরকম কি করা আছে, এরকম অনেকগুলো, কিছু পেজ মিলে একটা পার্ট, কিছু পেজ মিলে আরেকটা পার্ট, কিছু পেজ মিলে আরেকটা পার্ট, কিছু পেজ মিলে আরেকটা পার্ট। এইরকম করতে করতে আমরা কি দেখতে পাচ্ছি? এরকম করতে করতে কি আছে, 22টা পার্টে ভাগ করা আছে আমাদের সংবিধানটা। কখন এটা? যখন সংবিধানটা তৈরি করা হয়, ঠিক আছে? বিষয়টা বুঝতে পেরেছো? 1 থেকে শুরু হচ্ছে 22টা পার্ট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার বিষয়টা? এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পেজগুলোকে আমরা কি দেখতে পাচ্ছি, এইভাবে 22টা পার্টে ভাগ করা আছে। এরপরে আমরা দেখতে পাবো যে সব পেজগুলোর উপরে যদি আমরা কি করি, যে সব পেজগুলো আমরা প্রথমে কি দেখলাম, আমি জাস্ট একটাই তোমাদেরকে বলছি, সেটা কি, যে দেখো প্রথম পেজটা, প্রথম কিছু পেজ মিলে পার্ট 1, তারপরের কিছু পেজ মিলে পার্ট 2, তারপরের কিছু পেজ মিলে পার্ট 3, এইরকম করে 22টা পার্টে ভাগ করা আছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং সব পেজগুলোর উপরে আমরা কি লিখে দিয়েছি, একটা প্রিয়াম্বল লিখে দিয়েছি। সব পেজের উপরে আমরা কি লিখে দিয়েছি, যে প্রথম পেজটা, ফার্স্ট পেজে, সেখানে আমরা কি লিখে দিয়েছি, প্রিয়াম্বল। অর্থাৎ প্রিয়াম্বলটা কি? প্রিয়াম্বলটা হচ্ছে এটাই যে আমাদের সংবিধান যখন আমরা লিখেছিলাম, মানে যখন আমাদের সংবিধান বানানো হচ্ছিল, সেই সংবিধানের উদ্দেশ্যটা কি, অর্থাৎ আমরা যে আমাদের জন্য যে সংবিধানটা বানাবো সেটা কিরকম হবে, সেটার অর্থাৎ সেটা যে বানাবো সেটা কিরকম হবে, সেটার উদ্দেশ্য কি, সেটা কিভাবে, মানে সেটার বৈশিষ্ট্য তোমরা বলতে পারো, সেটার যে নেচারটা, অ্যাকচুয়ালি যে নেচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটার পুরো একটা সামারি পোর্শন কিন্তু আমরা প্রিয়াম্বলে পেয়ে যাবো। ক্লিয়ার বিষয়টা? এখানে তোমরা প্রিয়াম্বল দেখতে পাচ্ছ। এই প্রিয়াম্বলের মধ্যে পুরো কনস্টিটিউশনটার পুরো এখান থেকে তুমি আইডিয়া পেয়ে যাবে যে আমাদের সংবিধানটা হোয়াট ইজ অল অ্যাবাউট, আমাদের সংবিধানটা কিরকম, আমাদের সংবিধানের নেচার কিরকম, আমাদের সংবিধানটা ইন্ডিয়ার জন্য বানানো হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ার ভবিষ্যৎটা কিরকম হবে, কিভাবে চলবে ইন্ডিয়া, কি কি বৈশিষ্ট্যগুলো থাকবে সেই নতুন ইন্ডিয়াতে, এই সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি সামারি হিসেবে, আমরা কিন্তু প্রিয়াম্বলে পেয়ে যাই। ক্লিয়ার বিষয়টা? তো আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা জাস্ট একটা করবো, তাহলে আমরা প্রিয়াম্বল জিনিসটা কি সেটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে? প্রিয়াম্বল সবার প্রথম পেজে আমরা প্রিয়াম্বল লিখে দিয়েছি এবং প্রিয়াম্বলে কি কি থাকে, প্রিয়াম্বল কি কি থাকে, প্রিয়াম্বলে কি কি কন্টেন্ট করে, সেই জিনিসটা আমি তোমাদের বলে দিলাম। এরপরে আমরা কি করবো, ডিটেলসে দেখবো প্রিয়াম্বলে কি কি থাকে। এবং তার আগে একটা বলে দিই, আমি শুধু পার্টগুলো বললাম, ঠিক আছে? এরকম কয়টা পার্ট, 22টা পার্ট। যখন সংবিধান বানানো হচ্ছিল তখন কয়টা পার্ট ছিল, 22টা পার্ট ছিল। এরপরে কিন্তু এটা তোমাদের সংবিধান যখন বানানো হচ্ছিল, কিন্তু বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি, বর্তমানে কি 22টা পার্ট রয়েছে? বর্তমানে তো 25টা পার্ট রয়েছে, তাই না? তো এই 25টা পার্ট কি শুধু আমরা 22-এর পরে কি 23তম পার্ট বানানো হয়েছে, না 24তম পার্ট বানানো হয়েছে, না 25তম পার্ট বানানো হয়েছে? সেরকম কিন্তু কিছু না। তাহলে কিভাবে বানানো হয়েছে, যে আমরা কি দেখব, যে সিকোয়েন্স ঠিক রাখার জন্য মনে করো এই পার্টে, প্রথম পার্টে মনে করো ইউনিয়ন এবং টেরিটরি নিয়ে আলোচনা করা হয়েছে। এবার যদি আমি কোনো নতুন পার্ট বানাই, মনে করো সেই জিনিসটা, অর্থাৎ প্রত্যেকটা পার্টের জন্য যে টপিকস গুলো আলোচনা করা হয়েছিল, সেই জিনিসগুলো যাতে উলটপালট না হয়ে যায়, সেই জন্য কি হয়েছে, পার্টগুলোকে একই রাখা হয়েছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যেমন মনে করো 9 নাম্বার পার্টের আমরা দেখতে পাচ্ছি, 9 নাম্বারের পরে আমরা কি দেখতে পাচ্ছি, 9A,
9B এরকম পার্ট বানানো হয়েছে। তাহলে এখানে 9 এ আমরা 2টো পার্ট পেয়ে যাচ্ছি। এইভাবে অ্যালফাবেটিকের সাহায্যে সিকোয়েন্সটাকে ঠিক রাখার জন্য কি দেখতে পাচ্ছি? সিকোয়েন্সটাকে ঠিক রাখার জন্য এইভাবে আমরা নতুন, নতুন পার্ট বানানো হয়েছে। কিন্তু যেটা অরিজিনাল যে 22 টা ইয়ে ছিল মানে নিউমেরিক যে নাম্বারটা সেটা কিন্তু এখানে রয়েছে। আমরা শুধু অ্যালফাবেটিকের সাহায্যে আমরা কি করছি? পার্টগুলোকে 25 টা পার্টে বানিয়ে নিয়েছি। এরপরে আমরা একটা জিনিস লক্ষ্য করব। এরপরে কি লক্ষ্য করব? এখানে যে পার্টগুলো দেখতে পাচ্ছ আমি একটু বড় করে দেখাই। যে মনে করো এরকম পার্ট, ঠিক আছে? এবার ১ম পার্টে আমরা কি দেখতে পাচ্ছি? ১ম পার্টে মনে করো এরকম কিছু আর্টিকেলস রয়েছে। ঠিক আছে? প্রত্যেকটা পার্টে এরকম আর্টিকেলস নিয়ে তৈরি। ঠিক না? প্রত্যেকটা পার্ট কি এরকম আর্টিকেলস নিয়ে প্রত্যেকটা পার্ট তৈরি। এরপরে আমরা ১ম পার্টে যেটা দেখি সেটা হচ্ছে ১ থেকে ৪ তম আর্টিকেল, যেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি। তারপরে 2nd পার্টে যেটা আমরা দেখতে পাচ্ছি ৫ থেকে ১১ আর্টিকেল, যেটা হচ্ছে সিটিজেনশিপ নিয়ে আলোচনা করা হয়েছে। তো বিষয়টা কি বোঝা গেছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে ১ম এ দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কি প্রথমত পার্টে ভাগ করা আছে, আবার প্রত্যেকটা পার্ট কিছু আর্টিকেল কনটেইন করে। এবার আবার আমরা দেখব একটা শিডিউল বলে একটা আমরা ইয়ে পাবো, সেই ওয়ার্ডটা সেটা কি শিডিউল। সেই শিডিউলটা কি পুরো সংবিধানটাকে আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু শিডিউলে ভাগ করা আছে। ঠিক আছে? মনে করো কিছুটা ভাগ মিলে একটা শিডিউল, আরেকটা ভাগ মিলে একটা শিডিউল, আরেকটা ভাগ মিলে একটা শিডিউল, আরেকটা ভাগ মিলে আরেকটা শিডিউল। তো এইভাবে আমরা দেখতে পাবো পুরো কনস্টিটিউশনটা শিডিউলে ভাগ করা হয়েছে। তো আর্টিকেলস যখন আমরা দেখতে পাই, যখন আমাদের কনস্টিটিউশনটা বানানো হচ্ছিল, মানে যখন এনাক্ট করা হয়েছিল, সেই সময় আর্টিকেল কত ছিল? 395 এবং বরাবর আমরা কি দেখতে পাচ্ছি যে আর্টিকেল অ্যামেন্ডমেন্টের সাহায্যে বিভিন্নভাবে সাহায্যে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল কিন্তু এখন বেড়ে দাঁড়িয়ে কত হয়ে গেছে? 448। তাহলে এই জিনিসগুলো কিন্তু নোট ডাউন করো। কি নোট ডাউন করবে? আর্টিকেল ১ম এ কত ছিল? আর্টিকেল যখন এখন কত আছে? ৪৪৮, তাই না? এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর্টিকেলস গুলো ইয়ে হয়েছে। অনেক সময় দেখবে এমসিকিউতে ৪৪৮ থাকে না। তখন কিন্তু তোমাকে 395 এ কিন্তু এটিকে ইয়ে করতে হবে। ক্লিয়ার বিষয়টা? এরপরে আমরা যেটা লক্ষ্য করব সেটা কি? তাহলে এই জিনিসটা আমি কি এই জিনিসটা তোমাদেরকে কি বোঝাতে পারলাম যে আমাদের সংবিধানটা কিভাবে লেখা হয়েছে, তাই না? আমাদের সংবিধানটা কিভাবে লেখা হয়েছে, কিভাবে আমরা এতদিন আমরা অনেকেই আছি এতদিন হয়তো জানতাম যে শিডিউল মানে এটা। কি শিডিউল? হোয়াট ইস শিডিউল? হোয়াট ইস পার্ট? হোয়াট ইস আর্টিকেল? এই জিনিসগুলো তোমরা ইয়ে করবে। আজকে আমরা ডিটেইলস এর উপর দেখব এবং আমাদের এই পুরো পলিটি লেকচার সিরিজে আমরা দেখব প্রত্যেকটা আজকে ৮ নাম্বার আর্টিকেল থেকে শুরু করব। প্রত্যেকটা সিরিজে মানে ১ থেকে শুরু করে সেই ৪০০ মানে ৩৯৫ আর্টিকেল পর্যন্ত যে আমাদের পরীক্ষার পার্সপেক্টিভ এ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যে ইম্পোর্টেন্ট জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো কিন্তু আমরা কভার করব। ক্লিয়ার বিষয়টা? তো আমরা দেখলাম কিভাবে আমাদের সংবিধান লেখা হয়েছে। এরপরে আমরা আমাদের যে প্রিয়াম্বল, সেই প্রিয়াম্বলে আমরা ডাইরেক্ট চলে আসছি। প্রিয়াম্বল কি এতক্ষণ ধরে বললাম। ঠিক আছে? সরি। দেখো এখানে কি বলছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমনলি রিসলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ সভারেন সোশ্যালিস্ট সেকুলার। এখানে কি বলছে ভালো করে লক্ষ্য করো? উই। আচ্ছা, আরেকটা কথা যে প্রিয়াম্বল যে ওয়ার্ডটা, তাই না? প্রিয়াম্বল ওয়ার্ডটা কিন্তু আমাদের শুধু এই ওয়ার্ডটাই কিন্তু আমাদের ইউএস কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। নাথিং এলস। শুধু এই প্রিয়াম্বল ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএস কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। তো তোমরা সেইভাবে শর্ট নোট বানাও। তো এখানে দেখো আমরা কি বলছি, আমি যেটার লাইনটা পড়বো তোমরা এটা বুঝে রাখো যে উই মানে কি? আমরা, ভারতীয়রা কি করছি এখানে? দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের লোকজনরা কি করছি? হ্যাভিং সলেমনলি রিসলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া। আমরা নিজেদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি কি করতে? যে কনস্টিটিউট ইন্ডিয়া, ইন্ডিয়াকে এমনভাবে গড়বো, কিভাবে গড়বো? টু এ সভারেন মানে একটা সার্বভৌম রাষ্ট্রে পরিণত করব, সোশ্যালিস্ট রাষ্ট্রে পরিণত করব, সেকুলার রাষ্ট্রে পরিণত করব, ডেমোক্রেটিক রাষ্ট্রে পরিণত করব, রিপাবলিক রাষ্ট্রে পরিণত করব। ঠিক আছে? অ্যান্ড সিকিউর টু অল সিটিজেন, এবং প্রত্যেকটা সিটিজেন যে ইন্ডিয়ান সিটিজেনগুলো হবে সেই সিটিজেনগুলো যেন কি পায়? যে জাস্টিস পায়, লিবার্টি পায়, ইকুয়ালিটি পায়, ফ্র্যাটার্নিটি পায়। এই যে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই যে কিওয়ার্ডসগুলো দেখতে পাচ্ছ, এই কিওয়ার্ডসগুলো কিন্তু আমরা একটু পরে কিন্তু ডিটেলস আলোচনা করব। কি মানে কি, বা এই যে তোমরা সভারেন জিনিসটা কি, সোশ্যালিস্ট জিনিসটা কি, সেকুলার জিনিসটা কি, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু ডিটেলসে দেখবো। এবং সব থেকে আমরা নিচের লাইনে দেখো কি বলছে? ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিস 26 ডে অফ নভেম্বর 1949 ডু হেয়ারবাই অ্যাডপ্ট, ইনঅ্যাক্ট অ্যান্ড গিভ টু আওয়ারসেলফ দিস কনস্টিটিউশন। এবং 1949 সালের 26শে নভেম্বর আমরা কি করছি? এই কনস্টিটিউশনটা আমরা বানিয়েছি এবং এটি আমাদেরকেই আমরা গিফট করছি, আমাদেরকেই আমরা এটাকে দিচ্ছি। ঠিক আছে বিষয়টা? তাহলে বিষয়টা খুবই সিম্পল বিষয়টা, তাই না? প্রিয়াম্বল। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কি? এই তারিখটা তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট, এবং যে এই যে কিওয়ার্ডসগুলো, এই কিওয়ার্ডসগুলো কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা কি করব এখানে? আমরা সভারিন মানে কি? হোয়াট ইজ সভারিন? সভারিন মানেটা কি হচ্ছে? দেখো এখানে যে সভারিন মানেটা আমরা দেখতে পাবো যে সভারিন মানে হচ্ছে সার্বভৌম। ঠিক আছে? সভারিন মানে হচ্ছে সার্বভৌম। ওকে? তো সভারিন মানেটা কি? সভারিন মানে হচ্ছে কি সার্বভৌম, তাই না? সার্বভৌম মানে হচ্ছে যে প্রত্যেকভাবে যে ভারত, ইন্ডিয়া আভ্যন্তরীণ এবং বহিঃ ব্যাপারে মানে হচ্ছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নালি ফ্রি, ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি ফ্রি ভারত
নিজেদের ডিসিশন নিজে নিতে পারবে, এবং বাইরের যে যে তারা ফরেন অ্যাফেয়ার্স, ভারত যে বাইরের দেশগুলোর সঙ্গে কি কি ফরেন অ্যাফেয়ার্স তারা ডিল করবে, সমস্ত কিছু তাদের নিজেদের ক্ষমতা থাকবে, অর্থাৎ নিজেদের বৈদেশিক কোনো ফরেন পাওয়ারের অধীনে থাকবে না। এই জিনিসটাকে বলা হচ্ছে সভরেন, তাই না? অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কারো কোনো নিয়ন্ত্রণাধীন যদি হয় জিনিসটা, মানে নিয়ন্ত্রণের বাইরে যদি কোনো জিনিস হয়, তাহলে সেটাকে আমরা সভরেন বলি। তো ইন্ডিয়া হচ্ছে একটা সভরেন কান্ট্রি, সে তার এক্সটার্নাল এবং ইন্টারনাল অ্যাফেয়ার্স নিজেই ডিল করতে পারে। কোনো বাইরের কোনো রাষ্ট্র তার উপরে কোনো কি, আমি যদি একদমই বেসিক বাংলা কথায় বলি, যে দাদাগিরি করতে পারবে না, তাই না? তো এই জিনিসটা হচ্ছে সভরেন। নেক্সট আমরা কিওয়ার্ডটা দেখছি সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট মানেটা কি? এটা কিন্তু ক্যাপিটালিস্ট না, সেটা সোশ্যালিস্ট মানে হচ্ছে কি, সরকার যা কিছু করবে সেটা হচ্ছে জনসাধারণের জন্য। সেটা কি কোনো রাজা প্রজা না, যে সমস্ত কিছু হচ্ছে রাজার কল্যাণের জন্য, সেটা না। সমস্ত কিছুই হবে এটা জনসাধারণের কল্যাণের জন্যই কিন্তু এটা হবে। এই জন্য এই টার্মসটাকে আমরা সোশ্যালিস্ট বলা হচ্ছে। নেক্সট যে টার্মসটা আছে সেটা ইম্পর্টেন্ট, সেকুলার। সেকুলার মানেটা কি, যে ইন্ডিয়া কোনো দিনই কি কোনো পার্টিকুলার কোনো রিলিজিয়নের ফেভারে কথা বলবে না, অর্থাৎ কোনো রাষ্ট্রীয় ধর্ম এখানে নেই। অর্থাৎ ইন্ডিয়া শুধুমাত্র ইন্ডিয়ান গভর্নমেন্ট বা যে কিছু কোনো হয় টানা মুসলিমের প্রতি কোনো ফেভার করতে পারবে না, জাস্ট ফর দেয়ার রিলিজিয়ন, অ্যান্ড নট কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, এদের কোনো পার্টিকুলার কোনো রিলিজিয়নের উপরে কোনো ফেভার করতে পারবে না, তাই না? এবং কি কোনোদিনও এটা কোনো পার্টিকুলার রিজিয়ন, মানে কোনো রিলিজিয়ন, এটার কোনো রাষ্ট্রীয় রিলিজিয়ন থাকবে না। এই জিনিসটাকে বলা হচ্ছে আমরা সেকুলার। অ্যান্ড নেক্সট ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক। গণতান্ত্রিক মানেটা কি হচ্ছে, যে সমস্ত ক্ষমতা, তাই না, সরকার গড়বে সমস্ত ক্ষমতা ডেমোক্রেসিতে জনগণের হাতে ন্যস্ত থাকে। এবং এই জিনিসটা কি, যেমন আমরা প্রধানমন্ত্রী ইলেক্ট করি, মুখ্যমন্ত্রী ইলেক্ট করি, এই জিনিসটাকে আমরা বলছি ডেমোক্রেসি, তাই না? এবং অর্থাৎ কি, দেশের ক্ষমতা সাধারণ জনগণের কাছে থাকবে, তাই না? নরমাল পিপলের কাছে থাকবে দেশের ক্ষমতা, সমস্ত কিছু সাধারণ জনগণের কাছে থাকবে। এবং এরাই কি করবে, ইলেকটিভ, যারা আমাদের বিভিন্ন পদে বসে থাকে তাদেরকে আমরা ইলেক্ট করি। অ্যান্ড নেক্সট যে এই জিনিসটা হচ্ছে ডেমোক্রেটিক। অ্যান্ড রিপাবলিক মানেটা কি হচ্ছে, রিপাবলিক যেমন আমাদের হেডকে স্টেট, দ্য হেড অফ দ্য স্টেটকে প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট পদটা কি, প্রেসিডেন্টটা কি হচ্ছে, প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট হবে এইরকম বিষয় না। এই যে প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট হচ্ছে না, এবং প্রেসিডেন্টকে আমরা কি করছি, বা ইনডাইরেক্টলি আমরা করছি, সেটাকে রিপ্রেজেন্ট করছি, তাই না? ইনডাইরেক্টলি সেটাকে আমরা ইলেক্ট করছি। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে আমরা বলছি রিপাবলিক। অর্থাৎ কোনো বংশানুক্রমিকভাবে কোনো পদ কেউ গ্রহণ করতে পারবে না, এই জিনিসটাই হচ্ছে রিপাবলিক। আর ডেমোক্রেসি তো আমি একটু আগে বললাম জিনিসটা। অ্যান্ড জাস্টিস। জাস্টিস মানে কি, ন্যায়াধিকার দিতে হবে সমস্ত লোককে, সোশ্যালি, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে সকলের প্রতি কিন্তু সমানভাবে ন্যায় বিচার করতে হবে। লিবার্টি মানে কি, আমরা দেখতে পাচ্ছি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ। আমাদের চিন্তা ভাবনার আমরা ফ্রি আছি, মুক্ত আছি, আমাদের পারমিশন দেওয়া হয়েছে, যে কোনো কিছু আমরা এক্সপ্রেস করতে পারি, বিলিভ করতে পারি, যে কোনো আমরা ধর্ম পালন করতে পারি, যে কোনো ফেথ আমরা করতে পারি, যে কোনো পুজো আমরা করতে পারি। এটাই বলা হচ্ছে লিবার্টি, তাই না? এবং এখানে ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এবং অপরচুনিটি, সবার জন্য সমান ক্ষমতা থাকছে, মানে সবার জন্য সমান অপরচুনিটি আমাদেরকে দেওয়া হবে। তো এগুলোর প্রত্যেকটারই কিন্তু একটা লিমিটেশন আছে অ্যাট সার্টেন পয়েন্ট, সেটা আমরা পরবর্তীতে ফান্ডামেন্টাল রাইটসে গিয়ে দেখবো। এবং নেক্সট আমরা ফ্র্যাটার্নিটি। ফ্র্যাটার্নিটি মানে কি, হচ্ছে ভ্রাতৃত্ববোধ। ভ্রাতৃত্ববোধ কি, ফ্র্যাটার্নিটি অ্যাসুরিং দ্য ডিগনিটি অ্যান্ড অফ দ্য ইন্ডিভিজুয়াল। দেখো আমাদের যে ভারতীয়রা আছে, এই ভারতীয়দের মধ্যে ভ্রাতৃত্ববোধ আমাদের রাখতে হবে, এবং যে নেশন, অর্থাৎ ইন্ডিয়ান নেশনের একটা ইন্টিগ্রিটি রাখতে হবে, এই জিনিসটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবং লাস্ট লাইনটা তো আমি একটু পরেই আগে বলে দিলাম। তাহলে এটাই হচ্ছে ইন্ডিয়ান প্রিয়াম্বেল। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়ান প্রিয়াম্বেলটাকে কি অ্যামেন্ডমেন্ট করা যাবে? প্রথমে আমরা ভাবতাম যে ইন্ডিয়ান প্রিয়াম্বেলটা ইজ নট এ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, দেন এটা অ্যামেন্ডমেন্ট করা যাবে না। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কেসের মাধ্যমে, আমরা পরবর্তীতে গিয়ে সেই জিনিসগুলো দেখবো ডিটেলসে, পরবর্তীতে বিভিন্ন মামলায় আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা অন্তর্গত, মানে এটা পার্ট, এটা এই জন্য এটিকে আর্টিকেল 368 আন্ডারে এটিকে অ্যামেন্ডমেন্ট করা যাবে। এবং এরকম একটি গুরুত্বপূর্ণ, কিন্তু এর যে বেসিক নেচার, তাই না, অর্থাৎ এই যে মনে করো বেসিক যে নেচারটা, অর্থাৎ এই বেসিক নেচারটা কিন্তু কোনো অ্যামেন্ডমেন্টেই পরিবর্তন করা যাবে না। তো সেরকম একটা গুরুত্বপূর্ণ কেস হচ্ছে 1973-তে আমরা দেখতে পাই এখানে যে কেশবানন্দ বলে একটা, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলায় আমরা দেখতে পাই যে সুপ্রিম কোর্ট এটা মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনায় অ্যামেন্ডমেন্ট করা যাবে, কিন্তু কোনো বেসিক ফিচারটাকে কিন্তু কোনো ডিস্ট্রাক্ট করা যাবে না। ঠিক আছে, এটিই ছিল আমাদের প্রিয়াম্বেলের আজকে প্রথম, মানে প্রিয়াম্বেল এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা, এখান থেকে বিভিন্ন প্রশ্ন আমরা পরবর্তীতে এমসিকিউ সেশন নিয়ে আসবো।
এখান থেকে ছোটখাটো প্রশ্ন মানে এক্সট্রা ভাবে একটা এমসিকিউ সেশন থাকবে এটার জন্য, মানে পলিটির এখন মানে এটা হচ্ছে কমপ্লিট লেকচার থিওরি, এখানে কোনো এমসিকিউ সেশন থাকছে না, একটা এমসিকিউ আলাদা সেশন আসবে পরবর্তীতে। তো আই থিঙ্ক যে পরিমাণে আমি থিওরিগুলো বলে দিয়েছিলাম, এই পরিমাণ থিওরি থেকেই যদি তোমাদের যে কোনো ধরনের এমসিকিউ আসে তোমরা কিন্তু এটা করতে পারবে, তাই না? বিশেষ করে আর্টিকেলস বলো যেখানে, তারপরে এই যে এই জিনিসগুলো, এবং আরেকটা জিনিস বলে দিই যে এখানে যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ সেকুলার অ্যান্ড সোশ্যালিস্ট, এই সেকুলার এবং সোশ্যালিস্টটা কিন্তু প্রথম যখন বানানো হয় তখন কিন্তু এটা ছিল না। এটা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 42তম সংশোধনের সময়, 42তম সংশোধন যখন হয়েছিল সংবিধানে 1976-এ, সেই সংবিধানে কিন্তু এই দুটো কিওয়ার্ড এখানে অ্যাড করা হয়েছে। ঠিক আছে? সোশ্যালিস্ট এবং সেকুলার যে ইয়েটা, এটাই ছিল আমাদের প্রিলিমিনারির, মানে প্রিলিমিনারি বলছি ইন্ডিয়ান প্রিয়াম্বলের, এটাই ছিল একটা সংক্ষিপ্ত আলোচনা। এর পরবর্তীতে আমাদের নেক্সট যে আমাদের ইয়ে আছে সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিটা খুবই গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, অর্থাৎ প্রিয়াম্বেল। আমরা প্রথম পেজটা কিন্তু এখানে দেখে নিলাম আজকে, এবং এরপরে শুরু হবে কি আর্টিকেল 1 থেকে আর্টিকেল 4। আর্টিকেল 1 থেকে আর্টিকেল 4 শুরু হচ্ছে, এরপরে আমরা লক্ষ্য করছি। ঠিক আছে? ওকে, সো ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, আর্টিকেল 1 টু আর্টিকেল 4। আর্টিকেল 1 থেকে আমরা শুরু করছি। তাহলে আর্টিকেল 1 থেকে আমরা শুরু করছি এবং এটি হচ্ছে পার্ট 1, তাই না? এটি আর্টিকেল 1 টু 4, এটি হচ্ছে পার্ট 1। এই পার্ট 1 এ তাহলে কি নিয়ে আলোচনা করা হচ্ছে? পার্ট 1 এ আলোচনা করা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এবং সেই পার্ট 1 কতদূর আর্টিকেল পর্যন্ত কন্টেন্ট করে? পার্ট 1 1 টু 4, মানে 4টা আর্টিকেল কন্টেন্ট করে। সো নেক্সট আমরা আর্টিকেল 1 দেখছি। আর্টিকেল 1 কি বলছে? দেখো, আর্টিকেল 1 এ ভারতের নাম নিয়ে বলা আছে, যে ভারতে আমাদের দেশের কি নাম হবে সেই জিনিসটা নিয়ে কিন্তু এখানে বলা হচ্ছে। ভারতের টাইপসটা একটু হালকাভাবে বলা আছে আর্টিকেল 1 এ। সেই আর্টিকেল 1 এ কি বলছে দেখো, যে আর্টিকেল 1 ডেসক্রাইবস ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেটস রেদার দেন এ ফেডারেশন অফ স্টেট। প্রথমে এটা বুঝে নাও যে যখন আমাদের সংবিধান বানানো হচ্ছিল তখন আমাদের দেশের কি নাম হবে এই নাম নিয়ে, ইন্ডিয়া না ভারত, এই নাম নিয়ে কি কোনো মেজরিটি ছিল না, তাই না? কোনো একটা একটা ইয়ে ছিল না যে এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। কেউ বলেছিল ইন্ডিয়া হওয়া উচিত, কেউ বলেছিল যে না, প্রথমে বলেছিল কেউ ভারত হওয়া উচিত, এবং কেউ বলেছিল যে তার মডার্ন নাম ইন্ডিয়া হওয়া উচিত। এই জন্য আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো নামই মিক্সড করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ইন্ডিয়া এবং ভারত দুটোই কিন্তু আমাদের ভ্যালিড নাম এখানে। তো আর্টিকেল 1 ডেসক্রাইবস কি বলছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। এখানে কি বলছে, ভারতটা কি ইউনিয়ন অফ স্টেটস রাদার দেন ফেডারেশন অফ স্টেট। এইখানে ভারতকে পুরোপুরি ফেডারেশন অফ স্টেট বলে কিন্তু এখানে বলা হয়নি, এখানে কি বলা হয়েছে, ইউনিয়ন অফ স্টেটস বলে বলা হয়েছে। এবং ইউনিয়ন অফ স্টেটস কেন বলা হয়েছে তার জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আমরা প্রথমে দেখবো যে ফেডারেশন অফ স্টেট জিনিসটা কি। ফেডারেশন মানে হচ্ছে কি, যে চার মানে কিছু স্টেট চুক্তিবদ্ধভাবে একটা নির্দিষ্ট একটা কিছু গঠন করবে এবং তার উপর একটা সেন্ট্রাল পাওয়ার থাকবে, সেটাকে বলা হয় ফেডারেশন। কিন্তু এখানেও আমরা ঠিক এখানেও তো আমরা সেটাই দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ফেডারেশন না বলে আমরা সেটাকে ইউনিয়ন বলছি কেন? এই কিছু আমাদের পয়েন্টস রয়েছে কেন বলছি সেটা আমরা দেখো এখানে, যে ফেডারেশন মানে হচ্ছে তোমার এখানে, ফেডারেশন একটা নির্দিষ্ট কি দ্বারা হয়, ফেডারেশন হচ্ছে একটা এগ্রিমেন্টের দ্বারা হয়, তাই না? ফেডারেশন কি করা হয়, যে এগ্রিমেন্টের দ্বারা হয়, এখানে সরি এগ্রিমেন্টের দ্বারা ফেডারেশন হয়। কিন্তু এখানে ইন্ডিয়া, আমাদের যে রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলো তো কোনো চুক্তির মাধ্যমে ভারতের মধ্যে তো অন্তর্ভুক্ত নেই, যে যে এটা না হলে আমরা ভারত থেকে বেরিয়ে যাব, এরকম তো কোনো রাজ্যই, যে কোনো রাজ্যই, আমাদের পশ্চিমবঙ্গ বলো, মহারাষ্ট্র বলো, যে কোনো রাজ্য কিন্তু চাইলেই কি করতে পারে না, যে ভারত থেকে বেরিয়ে সোজাসুজি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে না। বা নির্দিষ্ট পুরোপুরি কোনো রাজ্যেরই কিন্তু পুরোপুরি একদমই ইন্টারনাল অ্যাফেয়ার্সে কিন্তু ইন্ডিপেন্ডেন্সি নেই। কিছু আমাদের দেখবো, বেশ কিছু ক্ষেত্রে আমাদের কি আছে, যে কিছু ক্ষমতা আমাদের স্টেটের হাতে আছে এবং কিছু ক্ষমতা সেন্ট্রালের হাতে আছে। তো এইরকম যেমন ফেডারেশন আমরা দেখতে পাচ্ছি আমেরিকাতে, যেরকম ওদের কি আছে, ফেডারেশন অফ স্টেট বলা হয় সেটাকে, ফেডারেল স্ট্রাকচার। সেখানে কি সেখানে হচ্ছে প্রত্যেকটা স্টেটের কিন্তু একটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট একটা ইয়ে আছে, এবং তারা কি করে না, কোনো ইন্ডিপেন্ডেন্ট ইন্টারনাল প্রত্যেকটা স্টেটের ব্যাপারে ইন্টারনাল অ্যাফেয়ার্সে কিন্তু সেন্ট্রাল পাওয়ার কিন্তু কোনো ইন্টারফেয়ার করতে পারে না সেখানে। ক্লিয়ার বিষয়টা? কিন্তু আমাদের ভারতের ক্ষেত্রে সেই বিষয়টা অন্য। এইজন্য আমরা কি করছি, কোনো এগ্রিমেন্টের দ্বারা এই যে ইন্ডিয়ান স্টেটগুলো ভারতে যুক্ত নেই, বা কোনো চাইলেই কোনো স্টেট কি করতে পারে না, যে ইন্ডিয়া থেকে বেরিয়ে আসতে পারে না। এইজন্য আমরা এটাকে ফেডারেশন অফ স্টেট বলছি না। এইজন্য আমরা এটাকে কি বলছি, ইউনিয়ন অফ স্টেটস বলছি, এবং পরবর্তী দিকে আরো একটু আমরা দেখবো এই সম্বন্ধে। তো এখানে আর্টিকেল 1 এ আমরা আর কি জানতে পারি? আর্টিকেল 1 এ কি জানতে পারি, যে 3 রকম টেরিটরির কথা আমরা আর্টিকেল 1 এ জানতে পারি। একটা হচ্ছে টেরিটরিজ অফ দ্য স্টেটস, অর্থাৎ টেরিটরিজ অফ দ্য স্টেট মানে কি, টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে 3 রকম টেরিটরি আমরা কথা জানতে পারি। সেটা কি, যে টেরিটরি অফ দ্য স্টেটস, অর্থাৎ আমাদের যে এই যে স্টেটগুলো রয়েছে,
পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পাঞ্জাব এই সমস্ত স্টেটের যে বাউন্ডারিগুলো, এই সমস্ত এসে যে টেরিটোরিয়াল যে স্থানগুলো সেগুলোকে আমরা বলছি টেরিটরিজ অফ দ্য স্টেট। নাম্বার 2 ইউনিয়ন স্টেট, অর্থাৎ তোমরা জানো যে ইউটি আছে আমাদের দেশে, মানে আমাদের যে ইউটিগুলো আছে সেই ইউটিগুলোর যে টেরিটোরিয়াল প্লেসগুলো আছে সেইগুলোকে বলা হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ। এবং তাছাড়া এই ইউনিয়ন টেরিটরিজ এবং দ্য টেরিটরিজ অফ দ্য স্টেট ছাড়া বাকি যে কোনো টেরিটরি যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে কোনো সময় যদি দখল করে বা যে কোনো সময় যদি কোনো চুক্তির মাধ্যমে পায় অন্য কোনো ফরেন কান্ট্রি থেকে, সেই যে কান্ট্রিটাও কিন্তু এটা কিন্তু টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে কিন্তু এটিকে ধরা হবে। ক্লিয়ার? এখানে তাহলে আর্টিকেল 1 আমরা দেখতে পাচ্ছি, এখানে আর্টিকেল 1 এ তাহলে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, আর্টিকেল 1 এই জিনিসটা আলোচনা করছে যে আর্টিকেল 1। ওকে, সো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 1 এটাই কিন্তু বলা হচ্ছে। নেক্সট আমরা পড়বো কি আর্টিকেল 2। তাহলে আর্টিকেল 1 এ কি দেখতে পেলে? আর্টিকেল 1 এ ভারতের আমাদের দেশের নামকরণ করা হয়েছে এবং এখানে ফেডারেশন অফ স্টেট না বলে কেন আমরা ইউনিয়ন অফ স্টেট বলছি এটি দেখা হচ্ছে। এবং এখানে আর্টিকেল 1 এ আর কি যে টেরিটরি অফ ইন্ডিয়ার কথাগুলো বলা হচ্ছে সেই টেরিটোরিয়াল কিছু এখানে ডিভিশন করা আছে, কি টেরিটরিজ বলতে কি টেরিটরিজ। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 2। সো আর্টিকেল 2 তে আমরা কি দেখবো যে আর্টিকেল 2 এখানে কি বলছে লক্ষ্য করো যে আর্টিকেল 1 আমরা দেখলাম যে আমাদের কান্ট্রির নাম কি হবে এবং কান্ট্রির নেচারটা কি হবে সেটা আমরা আর্টিকেল 1 এ দেখলাম। সো আর্টিকেল 2 তে কি বলা হচ্ছে, দেখো যে আর্টিকেল 2 গ্র্যান্ট 2 পাওয়ার্স টু দ্য পার্লামেন্ট। আর্টিকেল 2 পার্লামেন্টকে দুটো পাওয়ার্স দেয়। কি পাওয়ার দেয় আমরা সেই পাওয়ারগুলো আলোচনা করব। একটা হচ্ছে কি দ্য পাওয়ার টু অ্যাডমিট ইনটু দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া নিউ স্টেটস। যে কোনো নিউ স্টেটকে কি করতে পারে যে পার্লামেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়াতে অ্যাডমিট করতে পারে, মানে ইউনিয়ন অফ ইন্ডিয়ার সঙ্গে সংযুক্তি করতে পারে। এটা হচ্ছে একটা পাওয়ার, এটা কীরকম আমি সেটা একটু পরে বলছি। এবং 2 নাম্বার কি বলছে দ্য পাওয়ার টু এস্টাবলিশ নিউ স্টেট। যেটা নিউ স্টেট এটা কি, এটা কোনো কিন্তু এটা কিন্তু আউটসাইড অফ ইন্ডিয়া, মানে কোনো ইউনিয়ন অফ ইন্ডিয়ার, তাই না, ইউনিয়ন অফ ইন্ডিয়ার কোনো কিন্তু এটা অংশ না। এই যে নিউ স্টেটটা যেটা তৈরি হবে এটা কিন্তু ইউনিয়ন অফ ইন্ডিয়ার স্টেটস না, ইউনিয়ন অফ ইন্ডিয়ার কোনো স্টেট না, বা ইউনিয়ন অফ ইন্ডিয়ার কোনো টেরিটরি থেকে না। ঠিক আছে, এটা কীরকম হচ্ছে আমি প্রথমটা যদি বলি, এখানে এখানে কি বলছে পাওয়ার টু অ্যাডমিট ইন্টু দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া নিউ স্টেট। মনে করো এখানে আমাদের, মনে করো সাপোজ আমাদের, আমার মানে আর্টের হাত খুবই খারাপ কিন্তু তোমাদের এটা দেখো, এখানে মনে করো আমাদের ইন্ডিয়ার বাউন্ডারি এবং এইখানে আছে নেপাল, তাই না। তো নেপাল অলরেডি একটা স্টেট, অলরেডি একটা পুরোপুরি একটা স্টেট, তাই না। মানে সেখানে স্টেট বলতে কি, স্টেট বলতে আমরা যে কোনো কান্ট্রিকে বোঝাতে পারি, যে কোনো একটা সংস্থানকে বোঝাতে পারি, যে কোনো। তো এখানে আমি নেপালকে স্টেট হিসেবে ধরছি, ঠিক আছে। তো এখানে দেখো লক্ষ্য করো যে এইটা কিন্তু নেপাল কিন্তু অলরেডি একটা স্টেট। সেই পুরোপুরি স্টেটটা যখন ভারতের সঙ্গে যদি ইউনিয়ন অফ ইন্ডিয়ার সঙ্গে যদি এই পুরোপুরি পুরোপুরি এই স্টেটটা যদি যোগ হতে চায় তাহলে আমরা কিন্তু এটি কিন্তু মানে পার্লামেন্ট কিন্তু পারবে একটা বিভিন্ন ল তৈরি করবে, সেই ল এর মাধ্যমে কিন্তু এই একটা তৈরি স্টেটকে, যেটা অলরেডি এক্সিস্ট করছিল সেই অলরেডি এক্সিস্টেড স্টেটকে আমরা কি করতে পারি ইউনিয়ন অফ ইন্ডিয়াতে অ্যাডমিট করতে পারে, ঠিক আছে। এবং এইখানে আমরা লক্ষ্য করছি দেখো এখানে, এবং আরেকটা কি, এটা হচ্ছে 1 নম্বর পাওয়ার। অ্যান্ড সেকেন্ড নাম্বার পাওয়ার কি, মনে করো এইখানে আমাদের ইন্ডিয়ান এটা বাউন্ডারি এবং এইখানে মনে করো পাকিস্তান, তাই না, এটা পাকিস্তান। এবার ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের কোথাও কোনো একটা কি হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল। এবং যুদ্ধ হয়ে যাওয়ার পরে পাকিস্তানের ঠিক এতটুকু অঞ্চল মনে করো ভারত জিতে জিতে নিল, ঠিক আছে। তাহলে এই অঞ্চলটুকু কি হবে, ভারতের মধ্যে ঢুকে যাবে। তাহলে এই নতুন অঞ্চলটা এটা কিন্তু আগের থেকে ভারতের মধ্যে ছিল না, এটা তো পাকিস্তানের স্টেট, পাকিস্তানের অঞ্চলের কিছু অংশ। তো সেই পাকিস্তানের কিছু অংশ এবার এই অংশটাকে ভারত কি করতে পারে, একটা নতুন স্টেট তৈরি করতে পারে, ঠিক আছে। এই জিনিসটাই কিন্তু প্রভিশনটা আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 2 তে এই দুটো পাওয়ার দেওয়া হচ্ছে। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো, একটা অলরেডি এক্সিস্টেন্ট থাকবে আর একটা নতুন করে তৈরি হবে। ক্লিয়ার? এটা কিন্তু নতুন, এটা এইরকম না, মনে করো এই স্টেটটা আমরা নাম বানিয়ে দিলাম এবিসি স্টেট। তাহলে এই এবিসি স্টেটের নাম তো আগের থেকে কোনোদিন ছিল না পাকিস্তানে, তাই না। তো আমরা এই অঞ্চলটুকু দখল করলাম, এই অঞ্চলটুকু আমরা নতুন একটা স্টেটের নাম দিয়ে দিলাম। তো এই দুটো পাওয়ার আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 2 তে কিন্তু যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশন কিন্তু আমাদের পার্লামেন্টকে দেয় এই আর্টিকেল 2 তে, ঠিক আছে। এবং এখানে আমার এখানে বলা আছে যেটা আমি বললাম একটু আগে। এবং নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টিকেল 3। আর্টিকেল 3 কি বলা হচ্ছে, আর্টিকেল 3 তে আমরা দেখতে পাবো যে আর্টিকেল 3 পার্লামেন্টকে 3টে পাওয়ার দ্বারা অথরাইজ করছে। কি পাওয়ার? নাম্বার 1 কি, ফর্ম এ নিউ স্টেট by separation of territory from any state or by uniting two or more state or parts of a state or by uniting any territory to a part of any state। লক্ষ্য করো এখানে মনে করো আমাদের মনে করো একটা এই স্টেটের নাম মনে করো এ স্টেট, ঠিক আছে। এই স্টেটের নাম কি এ। এবার সরকার কি করতে, মানে পার্লামেন্ট কি করতে পারে, এই স্টেটটাকে ভেঙে দুটো স্টেট তৈরি করতে পারে, বি এবং সি নামে দুটো স্টেট তৈরি করতে পারে। এই একটা পাওয়ার দেওয়া হয়েছে এই আর্টিকেল 3 তে। এবং আরেকটা কি করতে পারে, যে মনে করো অলরেডি একটা স্টেট আছে, এই স্টেটের নাম সি এবং এই স্টেটের নাম ডি, এই দুটোকে একসঙ্গে মিলিয়ে একটা ই নামে নতুন স্টেট তৈরি করতে পারে পার্লামেন্ট। এবং এই পাওয়ারটা কি দেওয়া আছে এই আর্টিকেল 3 প্রথম ইয়েতে আমরা দেখতে পাই।
সেকেন্ড এটা কি বলা হচ্ছে, ইনক্রিজ দ্য এরিয়া অফ এনি স্টেট। মনে করো প্রথম এরকম কিছু স্টেট পাশাপাশি মনে করো আছে, তো কি করতে পারে, পার্লামেন্ট যখন যদি ইচ্ছা করে তাহলে যে কোনো স্টেটের বাউন্ডারি বাড়িয়ে দিতে পারে বা যে কোনো স্টেটের বাউন্ডারি কমিয়ে দিতে পারে, ঠিক আছে, এবং যে কোনো স্টেটের নাম পরিবর্তন করতে পারে, ঠিক আছে। এই সমস্ত কিন্তু ইয়েগুলো আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 3-তে কিন্তু দেওয়া আছে। নেক্সট আমরা লক্ষ্য করছি এখানে কি দেখো যে আর্টিকেল 4 কি বলা হচ্ছে। তাহলে আর্টিকেল 3টা কি বুঝতে পারলে যে আর্টিকেল 3-তে কি কি পাওয়ার দেওয়া হচ্ছে, তাই না? ইনক্রিজ দ্য এরিয়া অফ দ্য এনি স্টেট, ডিমিনিশ দ্য মানে কমিয়ে দেওয়া, অল্টার দ্য বাউন্ডারিজ, অল্টার দ্য নেম অফ দ্য এনি স্টেট, নাম পরিবর্তন করতে পারছে আর্টিকেল 3 দ্বারা। তো আই থিঙ্ক আর্টিকেল 3টা তোমাদের কাছে কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমরা লক্ষ্য করবো আর্টিকেল 4। আর্টিকেল 4-এ কি বলা হচ্ছে লক্ষ্য করো এখানে, মোরএভার দ্য কনস্টিটিউশন আর্টিকেল 4 itself declares that laws made for the admission or establishment of new state under আর্টিকেল 2, আর্টিকেল 2 এ যে আমরা জিনিসগুলো দেখলাম যে, তাই না, যে নতুন কোনো স্টেটকে আমরা ইউনিয়ন অফ ইন্ডিয়ার সঙ্গে অ্যাডমিট করছি বা নতুন কোনো স্টেট বানাচ্ছি যেটা আউট অফ ইউনিয়ন অফ ইন্ডিয়ার পার্ট, মনে করো অন্য কোনো দেশের কোনো একটা অঞ্চলকে আমরা নতুন স্টেট বানাচ্ছি যেটা আর্টিকেল 2 এর আন্ডারে পড়ে, বা ফরমেশন অফ নিউ স্টেট and alternation of areas, boundaries or names of existing state। আমাদের ইউনিয়ন অফ ইন্ডিয়া টেরিটরির মধ্যেই কোনো নতুন কোনো স্টেট তৈরি করছি, নতুন কোনো স্টেটের নাম পরিবর্তন করছি, বা যে কোনো বাউন্ডারি কমাচ্ছি বাড়াচ্ছি, এই আর্টিকেল 3 এগুলো কি, এগুলোকে আমরা কি করবো যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হিসাবে ধরবো না, এগুলোকে কি নট টু বি কনসিডার্ড অ্যাজ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। এগুলো কি আর্টিকেল 360-এর আন্ডারে, 368-এর আন্ডারে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা যায় সেই অ্যামেন্ডমেন্টের আন্ডারে কিন্তু এই যে ছোটোখাটো যে ইয়েগুলো সেগুলো কিন্তু ধরা চলবে না, ঠিক আছে। এটাই বলা হচ্ছে আর্টিকেল 4। অতএব আমরা কি দেখতে পাচ্ছি, এর মানেটা কি, দিস মিন কি, দ্যাট সাচ ল ক্যান বি পাসড বাই সিম্পল মেজরিটি। তাহলে তোমরা জানো যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যখন হয় সেটাকে পাস করতে হলে, সেটাকে লোকসভাতে পাস করতে গেলে বা রাজ্যসভাতে পাস করতে গেলে একটা স্পেশাল মেজরিটি দরকার হয়, 2/3 বা বিভিন্ন ক্ষেত্র হিসেবে বিভিন্ন, সেই রকম কোনো স্পেশাল মেজরিটির এটা দরকার নেই এই সমস্ত ইয়ে করার জন্য, সেটা সিম্পল মেজরিটি কিন্তু হতে পারে। এবং এইখানে আরেকটা বিষয়, আমেরিকান কনস্টিটিউশনের সাথে এখানে আমরা যে আমেরিকান ফেডারেল স্ট্রাকচারের কথা বলেছিলাম, সেই ফেডারেল স্ট্রাকচারটা কি, মনে করো এইখানে একটা লক্ষ্য করো, মনে করো এইটা হচ্ছে আমাদের ইউনিয়ন অফ ইন্ডিয়া, এখানে ছোট ছোট অনেক স্টেট রয়েছে, ঠিক আছে। এবার কি দেখো যে ইউনিয়ন অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের যে সেন্ট্রাল পাওয়ার আছে, সেই সেন্ট্রাল পাওয়ার যদি চায় তাহলে কি, যে এই যে এইখানে সেন্ট্রাল পাওয়ার যদি চায় তাহলে এই যে ভেতরে যে স্টেটগুলোর বাউন্ডারি কেউ কমাচ্ছে বা কোনোটার বাউন্ডারি কোনো ভেঙে দিয়ে যোগ করে দিচ্ছে, এর মানে কি এখানে একটা ফ্রেশ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি, এই যে এইখানে একটা গুরুত্বপূর্ণ ফ্রেশ ব্যবহার করা হচ্ছে, সেই গুরুত্বপূর্ণ ফ্রেশটা হচ্ছে কি, যে যে ইন্ডিয়া যে ইনরেস্ট্রিক্টেবল ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেটস, এখানে ফ্রেশটা তোমরা লিখে নাও, যে indestructible union of destructible states। অর্থাৎ কি ইনডাস্ট্রেটেবল ইউনিয়ন মানে কোনো মতেই আমাদের যে ইউনিয়ন অফ ইন্ডিয়া এটাকে ভাঙা যাবে না, মানে অ্যাজ এ হোল এই পুরো দেশটাই কখনোই ভাঙা যাবে না, কিন্তু এর ভেতরে যে ছোটো ছোটো স্টেটগুলো রয়েছে সেই স্টেটগুলোকে ভেঙে কখনো বড় করা যেতে পারে, কখনো ছোটো করা যেতে পারে, বা দুটোকে মার্জ করে দেওয়া যেতে পারে, এটা তাহলে ফ্রেশটা কি, ইনডাস্ট্রেটেবল ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেট। ডিস্ট্রাক্টেবল স্টেট মানে স্টেটগুলোকে আমরা ভাঙতে পারি, ছোটো করতে পারি, বড় করতে পারি ইচ্ছে মতো। কিন্তু এখানে আমরা যদি আমেরিকার ক্ষেত্রে যাই, আমেরিকাতে একটা ফ্রেশ আছে, সেই ফ্রেশটা কি, যে ইনডাস্ট্রেক্টেবল ইউনিয়ন অফ ইনডাস্ট্রেক্টেবল স্টেট। সেন্ট্রাল পাওয়ার চাইলেই অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চাইলেই কিন্তু আমেরিকান কোনো স্টেটকে কিন্তু সে নাম পরিবর্তন করতে পারে না, বা তার মানে বাউন্ডারি ছোট করতে পারে না, বাউন্ডারি বাড়াতে পারে না, বা যে কোনো কিছু কিন্তু তাদের যে ইন্টারনাল অ্যাফেয়ার্সে সেই জিনিসগুলোকে নাম পরিবর্তন করতে পারে না, যদি না সেই রাজ্যটা মানে যদি না সেই স্টেটটা চায়। তাহলে এই জিনিসটা আমরা কি দেখতে পাচ্ছি, যে ইউনিয়ন মানে ইনডাস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ইনডাস্ট্রাক্টেবল স্টেট, এটাকে বলা হচ্ছে ইউএস এর ক্ষেত্রে এবং এটিকে বলা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে। তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে যে ফ্রেজটা ইউজ হচ্ছে সেই ফ্রেজটা কি, ইনডাস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেটস। অ্যান্ড ইউএস এর ক্ষেত্রে যে ফ্রেজটা ইউজ করা হচ্ছে সেই ফ্রেজটাকে বলা হচ্ছে ইনডাস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ইনডাস্ট্রাক্টেবল স্টেটস, ঠিক আছে। এটা আর্টিকেল 3 অ্যান্ড আর্টিকেল 4 আমি যেটা বললাম যে সিম্পল মেজরিটিতে পাস হয়ে যাচ্ছে। অথবা আমরা বুঝতে পারছি কি যে এটা মানে এই যে রাজ্যের বিভিন্ন নাম অল্টারনেশন, রাজ্যের নাম চেঞ্জ বিভিন্ন অ্যাডমিট করছে, এই পুরো জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে বকলমে কিন্তু এটা পার্লামেন্টই চালাচ্ছে। তাহলে আর্টিকেল আমরা কি করলাম, যে আর্টিকেল 1 টু আর্টিকেল 4 দেখে নিলাম, অর্থাৎ পার্ট 1টা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এই পর্যন্ত। নেক্সট আমরা যেটা লক্ষ্য করবো সেটা কি, সিটিজেনশিপ। 5 টু 11 সিটিজেনশিপ অর্থাৎ পার্ট 2 আমরা সিটিজেনশিপ লক্ষ্য করছি। তাহলে আই থিঙ্ক যে প্রিয়াম্বেল এখান থেকে লক্ষ্য করো, যে ইন্ডিয়ান পলিটির প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি আর্টিকেল 1 টু 4, এই জিনিসটা আই থিঙ্ক কোনো সমস্যা নেই। এবং এইখানে
এর পরবর্তীতে যে পার্টটা রয়েছে আর্টিকেল 5 to 11, এটাকে বলা হচ্ছে পার্ট 2। এই পার্ট 2 টা আমাদের এখন বিশদে আলোচনা করব। এখানে আমরা দেখব যে সিটিজেনশিপ নিয়ে কনস্টিটিউশনাল প্রভিশন কি কি রয়েছে, অর্থাৎ কনস্টিটিউশনে কি কি বলছে, এবং এইখানে আরেকটা বিভিন্ন অ্যাক্ট দেখতে পাবো, সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর সিটিজেনশিপ আর্টিকেল 5, আর্টিকেল 6, আর্টিকেল 7, আর্টিকেল 8, আর্টিকেল এখানে 9, 10, 11, এবং এখানে সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এবং এখানে 5 রকমভাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার করা যায়, এবং অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ বাই বার্থে, বাই ডিসেন্টে, তারপরে রেজিস্ট্রেশনের দ্বারা, সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশনের দ্বারা, এবং সিটিজেনশিপ ইনকর্পোরেটিং অফ নিউ টেরিটরি, এবং এখানে হাউ এ পার্সন ক্যান লস ন্যাশনালিটি, এবং ন্যাশনালিটি কীভাবে হারিয়ে যেতে পারে সেই জিনিসটাও কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। এবং এই জিনিসগুলোই আমরা এখান থেকে দেখব। ওকে, সো এই আমাদের কি করছি তাহলে পার্ট 3 অর্থাৎ পার্ট 2 আর্টিকেল মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 2 তথা আর্টিকেল 5 to 11 আমরা শুরু করছি এখন। ওকে, সো আমাদের সিটিজেনশিপ আর্টিকেল 5 to 11 শুরু হচ্ছে। তো আমাদের প্রথমকার যে আর্টিকেল সেটা হচ্ছে আর্টিকেল 5। আর্টিকেল 5 এ কি বলা হচ্ছে যে অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন এভরি পার্সন হু হ্যাজ হিজ ডমিসাইল ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া অ্যান্ড কি কি এখানে 3টে পয়েন্ট আলোচনা করা হয়েছে। আমি 3টে পয়েন্ট বাংলাতে বলছি। সেটা কি বলা হচ্ছে যে যখন আমাদের সংবিধান 1950 সালের যখন মানে 1950 সালের 26শে জানুয়ারি 1950 26শে জানুয়ারি যখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংবিধান কি হয় যেটা চালু হয় সেই সময়, তার সেই সময় আমরা দেখতে পাচ্ছি সংবিধান প্রবর্তনের প্রাক্কালে, তাই না? সেই সময় কি কমেন্সমেন্টের সময় যখন কি ছিল আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান চালু হওয়ার সময় যারা ভারতের স্থায়ী বাসিন্দা ছিলেন তখন, তাই না? তারা সকলেই ভারতীয় নাগরিক হবেন। বিষয়টা বুঝতে পেরেছো? হু ওয়াজ বর্ন ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া সেই সময়, এবং যারা তখন ভারতের স্থায়ী বাসিন্দা ছিল সংবিধান শুরু করার সময়, তখন কি ছিল সকলেই তারা ভারতীয় নাগরিকত্ব পাবেন। স্থায়ী বাসিন্দার এইটা আবার একটা সংজ্ঞা কি, যদি তারা জন্মগ্রহণ কোথায় করেন? ইন্ডিয়াতে করেন। যদি তারা কোথায় জন্মগ্রহণ করেন? ইন্ডিয়াতে, টেরিটরি অফ ইন্ডিয়াতে করেন, ঠিক আছে? এবং তারা কি হবে? যদি তাদের বাবা মার কেজন আইদার অফ হুজ প্যারেন্ট ওয়াজ বর্ন ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, যদি তাদের এখানে প্রথম শর্তটা কি দেখতে পাচ্ছি যে সেই সময় তারা সবাই যারা স্থায়ী বাসিন্দা ছিল তারা নাগরিকত্ব পেয়ে যাবেন সেই সময়, মানে মানে যখন সংবিধান শুরু হয়। তো সেই সময় কি দেখতে পাচ্ছি আমরা, 1 নাম্বার তাদের শর্তটা কি, তাদেরকে ভারতে জন্মগ্রহণ করতে হতো, এবং 2 নাম্বারটা কি মানে যারা ভারতে জন্মগ্রহণ করে থাকেন এবং যদি তখন তাদের পিতামাতার কেউ একজন যদি ভারতে জন্মগ্রহণ করে থাকে তাহলেই কিন্তু তারা সেই সময় হয়ে যেত। আরেকটা কি হতে পারে, আরেকটা হচ্ছে কি মনে করো যে 5 বছর আগে সংবিধান প্রবর্তনে যখন হয় ঠিক তার 5 বছর আগে থেকে কেউ ভারতে বসবাস করছে এবং তারা যদি ভারতে বসবাসের সিদ্ধান্ত নিয়ে থাকে, এখানে কি বলছে, হু হ্যাজ বিন অর্ডিনারিলি resident in territory of India for not less than 5 years and immediately preceding such commencement shall be a citizen of India। এবং তারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমরা ভারতেই নাগরিক হিসাবে থাকবো এবং ভারতেই থাকবো, তারাও কিন্তু এই সিটিজেনশিপ পেয়ে যাবে। এটা হচ্ছে আর্টিকেল 5। তাহলে আর্টিকেল 5 এখানে যদি আমরা সামারিটা বলি, সামারিটা কি হবে? আর্টিকেল 5 এর সামারি এটা হচ্ছে কি যে 1950 26 জানুয়ারি সেই সময় যখন ভারতে আমরা দেখতে পাচ্ছি সংবিধান যখন শুরু হয় সেই সময় যদি যারা ভারতের স্থায়ী বাসিন্দারা ছিলেন তারা সকলেই কিন্তু ভারতীয় হবেন, নাগরিকত্ব পাবেন যদি তারা ভারতে জন্মগ্রহণ করে, 1 নাম্বার। 2 নাম্বার, তাদের বাবা মা কেউ একজন যদি ভারতে জন্মগ্রহণ করে, এটা হচ্ছে শর্ত। আরেকটা কি দেখতে পাচ্ছি আমরা, এবং যদি আরেকটা কি যে 5 বছর ধরে যদি তারা কোনো ভারতের থেকে থাকে, ভারত টেরিটরি অফ ইন্ডিয়াতে যদি 5 বছর লাস্ট 5 বছর ধরে থেকে থাকে সংবিধান প্রবর্তনের আগে, তারাও যদি ঠিক করে যে আমরা ভারতে বসবাস শুরু করব বা ভারতীয় নাগরিক হিসেবে থাকবো, তারাও কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবেন। এটাই হচ্ছে আর্টিকেল 5। ঠিক আছে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 6 কি বলছে। দেখো এখানে ভারত যখন ভাগ হয়ে যায় তখন কি হয় যে অনেকেই কি হয়ে যায় যে অনেক লোক পাকিস্তানে থেকে যায়, তাই না? তো পাকিস্তান থেকে বিভিন্ন কারণে যারা মাইগ্রেট হয়ে ইন্ডিয়াতে এসেছে, কতটা আগে? জুলাই 19 1948-এর আগে, তাই না? ভারত 1947-এর 15 আগস্টের পর যারা চলে গেছিল সেই দিকে বা ওদিকে যারা থেকে গেছিল, তাদের মধ্যে কেউ যদি 1948 সালের জুলাই 19-এর আগে ভারতে চলে আসে, হ্যাঁ, এবং এবং তাদের যে কোনো একজন গ্র্যান্ড প্যারেন্ট, অর্থাৎ তার পিতামহ হতে পারে, পিতামহী হতে পারে, যে কোনো যে একজন গ্র্যান্ড প্যারেন্ট যদি আনডিভাইডেড ইন্ডিয়াতে মানে জন্মগ্রহণ করে থাকেন, অর্থাৎ সেই সময় যে আনডিভাইডেড ইন্ডিয়া ছিল বাংলাদেশ পাকিস্তান এই যে এরিয়াটা, সেই আনডিভাইডেড ইন্ডিয়াতে যদি তাদের কেউ গ্র্যান্ড প্যারেন্ট জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু তারা জুলাই 1948-এর আগে যদি তারা ভারতে চলে আসে তাহলে তারা কিন্তু এখানকার সিটিজেনশিপ পেয়ে যাবে, মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবে, এরকম না। তাহলে বিষয়টা বোঝা গেল আই থিঙ্ক।
যে প্রথমে ভারত ভাগ হলো এবং 1947-এ 15ই আগস্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ স্বাধীন হলো, এবং তারপরে যে যারা মনে করো পাকিস্তানে থেকে গেছে, সেই পাকিস্তান থেকে যদি এই 1947-এ 15ই আগস্টের পর থেকে শুরু করে 1948 সালের 19শে জুলাই এই সময়ের মাঝখানে তারা যদি ইন্ডিয়াতে চলে আসে, তাহলে এবং তাদের পিতামহ এবং পিতামহী যদি কি হয় যে অবিভক্ত আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে থাকে, তাহলে কিন্তু তারা কি হয়ে যাবে, ভারতের বাসিন্দা হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার 1 কলাম। নাম্বার 2 কলাম কি, এখানে বলা হচ্ছে যে 1948-এর পরে যদি যারা এসেছে, 1948 জুলাই 19-এর পরে যদি কেউ এসে থাকে মানে পাকিস্তান থেকে বা যে কোনো স্থান থেকে যদি ভারতে এসে থাকে 1950-এর আগে, মানে কনস্টিটিউশন কমেন্সমেন্টের আগে, 1950 26শে জানুয়ারির আগে বা 1948-এর জুলাইয়ের 19-এর পরে যদি কেউ এসে থাকে, তাহলেও কিন্তু তারা সিটিজেনশিপ পেয়ে যাবে। কিন্তু তাদের একটা মানে একটা কন্ডিশন ফুলফিল করতে হবে, সেটা কি, তাদেরকে 6 মান্থ ধরে কিন্তু ভারতে থাকতে হবে। এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে ফুলফিল করতে হবে। তাহলে কি দেখতে পাচ্ছি, আর্টিকেল 6 এর নাম্বার 1 কলামে দেখতে পাচ্ছি 1947-এর পর চলে গেল ওইদিকে বা থেকে গেল ওইদিকে, তারপরে সেখানে আবার তারা 1948 19শে জুলাইয়ের আগে তারা ভারতে চলে আসলো, তারা কিন্তু এবং তাদের পিতামহ এবং পিতামহী যদি যে কোনো একজন ইন্ডিয়ান হয়ে মানে ইন্ডিয়ান মানে আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে থাকে, তাহলে তারা কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবেন। এবং আরেকটা কেস কি হচ্ছে যে আফটার 1948 19 জুলাই 1948 জুলাই এবং 1950 26 জানুয়ারি এই মাঝখানে যে সময়টা দেখতে পাচ্ছি, এই সময়ের মাঝখানে যদি কেউ ইন্ডিয়াতে আসে এবং মানে যে অ্যাপ্লিকেশন করে বা ইন্ডিয়ান নাগরিকত্বের জন্য যে ইয়েটা করবে, সেটা অ্যাপ্লিকেশনটা করবে, তার আগে 6 মান্থ যদি সে এখানে রিসাইড করে থাকে, তাহলে কিন্তু তারাও কি হয়ে যাবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবে। তো ঠিক আছে, এটা হলো আর্টিকেল 6, এইটা আর্টিকেল 6, ইটস অল অ্যাবাউট দ্যাট। নেক্সট আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 7 কি বলছে, এ পার্সন হু মাইগ্রেটেড টু পাকিস্তান ফ্রম ইন্ডিয়া আফটার মার্চ 1 1947 বাট লেটার রিটার্ন টু ইন্ডিয়া ফর রিসেটেলমেন্ট অ্যান্ড কুড বিকাম এন ইন্ডিয়ান সিটিজেন। দেখো এখানে 1947 সালে আমাদের ভারত যখন বিভক্ত হয়ে যায়, তখন কি দেখতে পাচ্ছি আমরা, যে এইখানে মুসলিমের সংখ্যা কম ছিল। তো অনেক মুসলিম কি হয়েছিল, ভীত সন্ত্রস্ত হয়ে পাকিস্তানে চলে গেছিল, কিন্তু আবার তারা কোনো কারণে তাদের জন্মস্থানে ইন্ডিয়াতে তারা ব্যাক করেছিল। তো এদের জন্যই, এদের নাগরিকত্ব দেওয়ার জন্যই কিন্তু আর্টিকেল 7টাকে ইয়ে করা হয়েছে। বিষয়টা কি বোঝা গেল আমরা কি বলছি এটাকে? এবং তারা ঠিক এই নিয়মে, অর্থাৎ তাদের যদি কোনো পিতামহী আনডিভাইডেড ইন্ডিয়াতে ভাগ থাকে, এই প্রভিশনেই কিন্তু তারা আবার সিটিজেনশিপটা পেয়ে যাবেন আন্ডার আর্টিকেল 7। বিষয়টা বোঝা গেল আমি কি বললাম তাহলে এখানে? ওকে। প্রথম দুই ক্ষেত্রে কি দেখা গেল, প্রথম আর্টিকেল 6 আমরা কি দেখলাম, আর্টিকেল 6 তারা অলরেডি পাকিস্তানে ছিল, তারপরে সেখান থেকে তারা এসছে। কিন্তু এইখানে আর্টিকেল 7 আমরা দেখতে পাচ্ছি তারা ইন্ডিয়াতেই ছিল, তাদের বাড়ি আগে ইন্ডিয়াতেই ছিল, কিন্তু তারা ভয়ে পাকিস্তান চলে গেছে 1947-এর পর। কিন্তু সামহাউ কনস্টিটিউশন শুরুর আগে তারা আবার এখানে ব্যাক করেছে, এবং তারা যদি সেই তাদের পিতামহ এবং পিতামহী বা গ্র্যান্ড প্যারেন্ট যদি আনডিভাইডেড ইন্ডিয়াতে বর্ণ হয়ে থাকে, তাহলে কিন্তু আর্টিকেল 7 আন্ডারে তারাও কিন্তু কি পেয়ে যাবেন, এখানকার সিটিজেনশিপ পেয়ে যাবেন। এবং তাদেরকেও কিন্তু সেই 6 মান্থ যে একটা ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটা ফুল করতে হবে, যে অ্যাপ্লিকেশন যখন করছে তার আগে 6 মান্থের ভারতের অধিবাসী হিসেবে থাকতে হবে। এটাই ছিল আর্টিকেল 7। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টিকেল 8 কি বলছে, যে এ পার্সন হু অর এনি অফ হুজ প্যারেন্ট or grandparent was born in undivided India but who is ordinarily residing, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা কি এখানে দেখতে পাবো আমরা, যে মনে করো কেউ এখন ভারতের বাইরে বসবাস করছে এবং সেখানকার কোনো তাদের একটা মনে করো কোনো কিডস হলো, সেই কিডস যদি কি হয়, তাদের গ্র্যান্ড প্যারেন্টরা যদি ভারতীয় হয়, কিন্তু তারা যদি বাইরে জন্মগ্রহণ করেন, এবং তারা যদি কি করে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই দেশে আছে, সেই দেশের কনসুলেট বা সেই দেশের কনসুলেটে যদি তারা কি করে, যে সেই দেশের যে কূটনৈতিক মানে দূতাবাস যেটা আছে, এম্বাসি যে আছে বা সেখানকার যারা কনসুলেট অফিস আছে, সেখানে যদি তারা তাদের নিজেদের নাম মানে নিজেদের যে বাচ্চা কাচ্চা হবে সেখানকার, তারা যদি নাম সেখানকার তারা নথিভুক্ত না করে, তাহলে কিন্তু তারা কি হবে না, যে ইন্ডিয়ান সিটিজেনশিপ হিসেবে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যারা এনআরআই রয়েছে, তাদের যখন বাচ্চা কাচ্চা সেখানে হবে, মানে কিডস যেখানে হবে, তারা কি করতে হবে, সেখানকার যে ইন্ডিয়ান কনসুলেট অফিস বা ডিপ্লোম্যাটিক অফিস আছে, সেখানে কিন্তু তাদের নামটা কিন্তু রেজিস্টার করতে হবে, তাদের নাম কিন্তু নথিভুক্ত করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম, তো এই যে এখান থেকে এই যে আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি, যে কনস্টিটিউশন প্রভিশনালটাই আর্টিকেল 5, আর্টিকেল 6, আর্টিকেল 7, এই আর্টিকেল 8, এই 4টে ইয়েতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এইভাবেই ওভারসিজ যারা ইন্ডিয়ান রয়েছে তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারে। ঠিক আছে বিষয়টা? বা মনে করো এখানে আম ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 9, 10, 11, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে সিটিজেনশিপ চলে যাওয়ার বিষয়। তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে লক্ষ্য করো যে 9 নাম্বার, তাহলে আর্টিকেল 5 to 11 এর মধ্যে কয়টা আমরা আর্টিকেল কভার করলাম? আর্টিকেল 5 কভার করলাম, আর্টিকেল 6 কভার করলাম, আর্টিকেল আমরা 9 দেখতে পাচ্ছি, কি দেখো, যে আর্টিকেল 9 এ কি বলা হচ্ছে, নো পারসন শ্যাল বি এ সিটিজেন অফ ইন্ডিয়া
or be a deemed to be citizen of India if he has voluntarily acquired the citizenship of any foreign state. তাই না? এখানে আর্টিকেল 9 কি বলা হচ্ছে যে যদি কোনো সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন যদি নিজের ইচ্ছায় অন্য কোনো দেশের সিটিজেনশিপ অ্যাকোয়ার্ড করে অর্থাৎ গ্রহণ করে, তাহলে তার যে ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে সেটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে, ডিমড হয়ে যাবে, অটোমেটিক্যালি সেটা বাদ পড়ে যাবে। তাহলে এটা আমরা আর্টিকেল 9 দেখতে পাচ্ছি। আর্টিকেল 10 দেখতে পাচ্ছি যে এভরি পার্সন হু ইজ অর ইজ ডিমড টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া শ্যাল কন্টিনিউ টু বি সাচ সিটিজেন সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ এনি ল মেড বাই পার্লামেন্ট। আর্টিকেল 10 পার্লামেন্ট কী করতে পারে, যে এই যে ডিম সিটিজেন যারা কারা হবে বা সেটা কীভাবে তার নেক্সট ইয়েটা হবে সেই সম্বন্ধে কিন্তু তারা ল এখানে তৈরি করবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেল 11 সেখানে কি বলা হচ্ছে যে পার্লামেন্ট শ্যাল হ্যাভ দ্য পাওয়ার টু মেক এনি প্রভিশন উইথ রেসপেক্ট টু অ্যাকুইজিশন অ্যান্ড টার্মিনেশন অফ সিটিজেনশিপ। যে কিভাবে পার্লামেন্টের হাতে এই পাওয়ারগুলো থাকবে, কি কি পাওয়ার থাকবে, যে নাগরিকত্ব কীভাবে পাওয়া যাবে, যে অ্যাকুইজিশন অ্যান্ড টার্মিনেশন কী কীভাবে নাগরিকত্ব পাওয়া যাবে বা কোন কোন পদ্ধতিতে নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে, কী কী উপায় মানে কী কী করলে নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে, রিগার্ডিং এই সমস্ত পাওয়ারগুলো কিন্তু কীভাবে পার্লামেন্টের আন্ডারে পার্লামেন্টের হাতে থাকবে। এটা কে দিয়েছে? আর্টিকেল 11 কিন্তু এই পাওয়ারটা কিন্তু আমাদেরকে মানে পার্লামেন্টকে দিয়েছে। ঠিক আছে? পার্লামেন্টকে কি দিয়েছে? পার্লামেন্ট আর্টিকেল 11 authorizes parliament to make law regarding the acquisition and termination of citizenship. ক্লিয়ার বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে সিটিজেনশিপ আর্টিকেল 5 to 11 আমরা এই জিনিসটা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955। 1955 এর যে সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে, তো এই যে আর্টিকেল 5 to 11 দেখতে পাচ্ছি, এগুলো কি হয়েছে? এগুলো হয়েছে যে সংবিধানে এগুলো হচ্ছে প্রভিশনাল রয়েছে, প্রভিশন রয়েছে রিগার্ডিং সিটিজেনশিপ। এরপরে আমরা ডিটেলসে দেখবো যে সিটিজেনশিপ, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955 কি বলছে, তাই না? বিভিন্ন ল বানানো হয়েছিল সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এ, সেই লতে কি বলা হচ্ছে আমরা সেটি ডিটেলসে দেখতে পাচ্ছি এখানে। এখানে 1955-এ যে সিটিজেনশিপ অ্যাক্ট তৈরি হয়েছিল, সেই সিটিজেনশিপ অ্যাক্টে 5 রকমভাবে সিটিজেনশিপ পাওয়া যেতে পারে এটা বলা হয়েছিল। একটা হচ্ছে বার্থ অর্থাৎ জন্মসূত্রে, আরেকটা হচ্ছে ডিসেন্ট মানে রক্তসূত্রে, আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন করতে পারি, ন্যাচারালাইজেশন মানে দেশীয়করণ, এন্ড ইনকর্পোরেশন অফ টেরিটরি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টপিকস কিন্তু আমাদের ভালোভাবে দেখতে হবে। তাহলে এখানে কি বলা হচ্ছে ভালো করে লক্ষ্য করো, এখানে বার্থ কিভাবে হবে, জন্মগ্রহণ মানে জন্মগতভাবে কিভাবে একজন ভারতীয় সিটিজেনশিপ হতে পারে, মানে সিটিজেনশিপ গ্রহণ করতে পারে বা ভারতীয় সিটিজেন যারা হবে সেই জিনিসটা আমরা এখানে লক্ষ্য করব। ঠিক আছে? এখানে কি বলছে, অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ বাই বার্থ। বাড়তে কি হচ্ছে দেখো, এখানে কিছু পয়েন্ট বেশ উল্লেখযোগ্য পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কিন্তু ভালোভাবে তোমাদেরকে লক্ষ্য করতে হবে। এখানে 1 নাম্বার বলা হচ্ছে অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ বাই বার্থ। 1 নাম্বার কি বলা আছে, এ পার্সন বর্ন ইন ইন্ডিয়া অন অর আফটার 26 জানুয়ারি 1950 বাট বিফোর 1 জুলাই 1987 ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ ইরেসপেক্টিভ অফ দ্য ন্যাশনালিটি অফ হিজ প্যারেন্ট। কেউ যদি কি করে যে 1950 26 জানুয়ারির পরে জন্মগ্রহণ করে এবং 26 জানুয়ারি 1950 থেকে কি করে যে 1 জুলাই 1987 এর মাঝখানে যদি কেউ জন্মগ্রহণ করে, তাহলে তারা কি হচ্ছে বাই বার্থ তারা ভারতীয় সিটিজেনশিপ ইরেসপেক্টিভ অফ ন্যাশনালিটি অফ হিজ প্যারেন্ট। তাদের প্যারেন্ট তারা ইন্ডিয়ান সিটিজেনশিপ ছিল কিনা সেটা ডাজ নট ম্যাটার। যদি কেউ 1950 26 জানুয়ারির পরে জন্মগ্রহণ করে ভারতে এবং 1987 1 জুলাইয়ের আগে যদি কেউ এই মাঝামাঝি সময়টাতে যদি কেউ জন্মগ্রহণ করে, এটা কি বলছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এটাকে বলছে। এবং আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার, সেটা কি 2 নাম্বার ইয়েটা কি দেখতে পাচ্ছি কলামে কি বলা হচ্ছে যে এ পার্সন বর্ন ইন ইন্ডিয়া on or after 1st July 1987 is considered as a citizen of India only if either of his parent is a citizen of India at the time of his birth। যে 1987 সালের জুলাইয়ের 1 তারিখের পর যারা জন্মগ্রহণ করেছে তারা বাই বার্থ ইন্ডিয়ান সিটিজেনশিপ হবে কখন, যদি তাদের যে কোনো প্যারেন্টের একজন কি হয় ভারতীয় সিটিজেনশিপ হয় তার জন্মের সময়। ঠিক আছে? বিষয়টা তাহলে 2 নাম্বার পয়েন্টটা মনে থাকবে যে 1 জুলাই 1987। 3 নাম্বার যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা কি যে ফাদার দোজ বর্ন ইন ইন্ডিয়া অন অর আফটার 3 ডিসেম্বর 200 মানে 24 মানে 2004 সালের 2004 সালের 3রা ডিসেম্বরের পর যারা ভারতে জন্মগ্রহণ করেছিল তারা ইন্ডিয়ান সিটিজেনশিপ মানে সিটিজেন হিসেবে গ্রহণযোগ্য হবে যদি তাদের কি বলা হচ্ছে যে ইফ বোথ অফ দেয়ার প্যারেন্ট, যদি তাদের বোথ প্যারেন্ট মানে দুজনেই বাবা মা দুজনেই ইন্ডিয়ান সিটিজেন হয়, তাহলেই তাদেরকে আমরা কি দেখতে পাবো, তাহলেই তাদেরকে আমরা কি লক্ষ্য করবো, তাহলে তাদেরকে আমরা বলবো যে তারা মানে যারা 2004 সালের পরে জন্মগ্রহণ করছে তাদেরকে তখন আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ বলতে পারবো বাই বার্থ। ঠিক আছে? এবং whose parent is a citizen of India and the other is not an illegal migrant at the time of their birth।
এবং এখানে আরেকটা বিষয় কি যে এখানে এখানে কি বলছে দেখো যে 2004 সালের পর যারা জন্মগ্রহণ করবে তাদের যদি বোথ অফ দেয়ার প্যারেন্ট আর সিটিজেন অফ ইন্ডিয়া, যদি তাদের দুজনেই মা বাবা ইন্ডিয়ান হয় এবং তাদের বা আরেকটা কি যে কোনো একজন যদি ভারতীয় হয় তাহলেও হবে, কিন্তু আরেকজন যেটা আছে তারা কি ইললিগেল মাইগ্রেন্ট হওয়া চলবে না। মনে করো বাবা মার মধ্যে বাবা ভারতীয় মা ইললিগেল মাইগ্রেন্ট, তাহলে কিন্তু হবে না, বা মা ভারতীয় বাবা ইললিগেল মাইগ্রেন্ট, তাহলে কিন্তু এটা হবে না। তো দ্যাট ইজ আমরা দেখতে পাচ্ছি এখানে এইভাবে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়া যায় বাই বার্থ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি নেক্সট কলাম, এখানে কি বলা হচ্ছে যে চিলড্রেন অফ ফরেন ডিপ্লোম্যাট পোস্টেড ইন ইন্ডিয়া অ্যান্ড এনিমি অ্যালিয়েন্স ক্যানট অ্যাকোয়ার ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই বার্থ। বাই বার্থে কে কে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে না, এটা হচ্ছে যে ফরেন যারা ডিপ্লোম্যাট রয়েছে ভারতে, যে মনে করো বিভিন্ন এমবেসি রয়েছে, তাই সেই এমবেসিতে যে ডিপ্লোম্যাটগুলো থাকে সেই ডিপ্লোম্যাটের যে ছেলেপেলেরা তো ভারতে জন্মগ্রহণ করে, তাদের পোস্টিং তো এখানেই হয়, তো অনেকেই ক্ষেত্রে দেখা যায় তাদের জন্মগ্রহণ এখানেই হচ্ছে, তাহলে তারা কিন্তু বাই বার্থ ইন্ডিয়ান সিটিজেন হবে না। বা এবং আরেকটা কি বলছেন, এনিমি এলিয়েন্স ক্যানট অ্যাকোয়ার, মনে করো অন্য যে এনিমি যারা এনিমি যে কান্ট্রিগুলো রয়েছে ইন্ডিয়ার সেই সমস্ত দেশের যদি কোনো জন্মগ্রহণ করে এখানে, তাহলে কিন্তু তারা বাই বার্থ ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে না। ওকে, সো এটা দেখতে পাচ্ছি আমরা অ্যাকুইজিশন অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই বার্থ। নেক্সট আমরা লক্ষ্য করবো এখানে যে বাই ডিসেন্ট, অর্থাৎ এখানে মানে রক্তসূত্রে কিভাবে হতে পারে সেই জিনিসটা আমরা একটু লক্ষ্য করব। এক মিনিট, জাস্ট একটা জিনিস। ওকে ওকে, সো বাই বার্থ বাই ডিসেন্ট আমরা দেখো এখানে লক্ষ্য করছি যে রক্তসূত্রে কিভাবে হতে পারে, মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে পারে। এক নম্বর কলমটা কি বলছে এখানে যে এ পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়া, একজন ভারতের বাইরে বসবাস করছে অনার আফটার, এখানে সরি এখানে বর্ন অন আউটসাইড ইন্ডিয়া, কেউ মনে করো ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে কখন, 26শে জানুয়ারির পরে, মানে 1950 সালে 26শে জানুয়ারির পরে ভারতে মনে করো ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে, বাট বিফোর 10 ডিসেম্বর 1992, 26শে জানুয়ারির পরে, 26শে জানুয়ারি 1950-র পরে জন্মগ্রহণ করেছে, কিন্তু 1992 সালের 10ই ডিসেম্বরের আগে জন্মগ্রহণ করেছে কোথায়, আউটসাইড অফ ইন্ডিয়া। তারা কিন্তু সিটিজেন অফ ইন্ডিয়া বাই ডিসেন্ট, রক্তসূত্রে তারা ভারতীয় নাগরিক হয়ে যাবে যদি তাদের, যদি ইফ হিজ ফাদার ওয়াজ সিটিজেন অফ ইন্ডিয়া, যদি তার বাবা একজন মানে ইন্ডিয়ান হয়, সে তার জন্মের সময় তারা কিন্তু কি হয়ে যাবে, রক্তসূত্রে ভারতীয় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এটা কোনো সমস্যা নেই। তাহলে কি একজন মনে করো বা কারো বিয়ে হয়েছে কোথাও মনে করো ইংল্যান্ডে আছে, সেখানে মনে করো তার যে কিডস কিডস হলো, মনে করো একজন ইন্ডিয়ান সিটিজেনের ইংল্যান্ডে বিয়ে হয়েছে, সেখানে তার একটা কিডস হলো, তাই না? তো সেই ছেলেটাও কিন্তু বাই ডিসেন্ট, মানে মনে করো ডিসেম্বর 1992 এবং 1950-র এই সময়ের মাঝামাঝি সময়ে যদি সেই ছেলেটা জন্মগ্রহণ করে ইংল্যান্ডে বা যে কোনো জায়গায়, তাহলে কিন্তু বাই ডিসেন্ট সে একজন ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়ে যাবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়া 10ই ডিসেম্বরের পর, 1992-এর পর, 10ই ডিসেম্বরের পর যদি বাইরে মানে জন্মগ্রহণ করে, সে সিটিজেন অফ ইন্ডিয়া কনসিডার হবে যদি তাদের আইদার অফ হিজ প্যারেন্ট ইজ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট আ টাইম অফ হিজ বার্থ, যদি তার যে প্যারেন্টস, অর্থাৎ এখানে শুধু এখানে স্পষ্টভাবে বাবা বলা নেই, তার আইদার অফ হিজ প্যারেন্ট মানে যে কোনো বাবা মা যদি যে কোনো একজন সিটিজেন অফ ইন্ডিয়া হয়ে থাকে, তাহলে কিন্তু যে যে কিডসটা জন্মগ্রহণ করলো 1992 সালের 10ই ডিসেম্বর আউটসাইড অফ ইন্ডিয়া, সে কিন্তু কি হয়ে যাবে বাই বার্থ মানে বাই ডিসেন্ট, রক্তসূত্রে সে কি হয়ে যাবে, ভারতীয় হয়ে যাবে। আর নেক্সট যে কলামটা দেখতে পাচ্ছি, সেই নেক্সট কলামটা কি দেখতে পাচ্ছি আমরা 2004, 3rd ডিসেম্বর 2004 থেকে যে পরে, ফ্রম 3rd ডিসেম্বর 2004 onwards, a person born outside India shall not be a citizen of India by descent unless his birth is registered at an Indian consulate within 1 year of the date of birth or with the permission of the central government. এখানে মনে করো কেউ একজন পার্সন আউটসাইড অফ ইন্ডিয়াতে বর্ন করছে, অর্থাৎ ভারতের বাইরে জন্মগ্রহণ করছে, কিন্তু তার জন্মটা যদি ইন্ডিয়ান কনসুলেটে গিয়ে, কনসুলেটে বা ইন্ডিয়ান কনসুলেটে বা ডিপ্লোম্যাটিক যে অফিসগুলো রয়েছে সেখানে যদি তার বার্থ রেজিস্টার না করা হয়, তাহলে কিন্তু সে কি হয়ে যাবে 1 বছরের মধ্যে, তাহলে কিন্তু সে ইন্ডিয়ান সিটিজেনশিপ হিসাবে সে কিন্তু গ্রহণযোগ্য হবে না বা গ্রহণযোগ্যতা পাবে না বা ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে যে অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ বাই ডিসেন্ট, অর্থাৎ এগুলো কি বলা হয়েছে, কোথায় বলা হয়েছে, সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এ বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বাই ডিসেন্টে কিভাবে অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ পাওয়া গেল। এর আগে আমরা দেখলাম অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ বাই বার্থে। নেক্সট আমরা কি দেখলাম, অ্যাকুইজিশন অফ সিটিজেন বাই ডিসেন্ট। তাহলে আমরা কি দেখলাম, জন্মসূত্রে কিভাবে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায় এবং রক্তসূত্রে কিভাবে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায় সেই জিনিসটা আমরা এখানে দেখলাম। নেক্সট আমরা দেখবো এখানে সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের মাধ্যমেও কেউ একজন ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করতে পারে। কিভাবে করতে পারে, এক নম্বর কি, এ পার্সন ক্যান অ্যাকোয়ার সিটিজেনশিপ বাই রেজিস্টারিং দেমসেলফ উইথ প্রেসক্রাইবড অথরিটি। সাস ক্যাটাগরিজ অফ পার্সন, কে কে নিতে পারে রেজিস্ট্রেশনের মাধ্যমে,
এখানে কি বলছে, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড দ্য টেরিটরিজ অফ আনডিভাইডেড ইন্ডিয়া। এখানে লক্ষ্য করো যে একজন ইন্ডিয়ান অরিজিন, অর্থাৎ একজন মনে করো ইন্ডিয়ান অরিজিন যে কি করছে, মানে তার মানে জন্মসূত্র ইন্ডিয়ান, ভারতীয়, জন্মসূত্রে ভারতীয়, সে যদি বাইরে বসবাস করে এবং আনডিভাইডেড ইন্ডিয়ার বাইরে যদি সে বসবাস করে, তাহলে সে কিন্তু কি করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে সিটিজেনশিপ পাওয়ার জন্য রেজিস্ট্রেশনের মাধ্যমে। এবং এখানে দোজ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হু আর অরিজিনালি রেসিডেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড হ্যাভ বিন সো রেসিডেন্ট ফর 6 মান্থ ইমিডিয়েটলি, তাকে কি করতে হবে, যে অ্যাপ্লিকেশনের আগে তাকে 6 মাস কিন্তু ভারতে বসবাস করতে হবে, তার তখনই সে কিন্তু অ্যাপ্লিকেশনের যোগ্য হবে। নেক্সট কি বলছে, ওমেন হু ম্যারিড টু আদার সিটিজেন অফ ইন্ডিয়া। যে কোনো দেশের কোনো ওমেন, যেটা কোনো ফ্রেন্ডলি যে দেশগুলো রয়েছে বা যে কোনো দেশের ওমেন যদি আমাদের ভারতীয় কোনো বরকে, মানে ভারতীয় কোনো ছেলেকে বিয়ে করে, তাহলে কিন্তু তারা কি হয়ে যাবে, সিটিজেনশিপের জন্য কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। চিলড্রেন অফ ইন্ডিয়ান সিটিজেন, যে কোনো ইন্ডিয়ান সিটিজেনের চিলড্রেনরা কিন্তু আমাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে সিটিজেনশিপ নিতে পারে, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি এখানে, সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশন মানে কি, দেশীয়করণ। দেশীয়করণ মানে তোমরা এখানে এখানে বলো কি, দেশীয়করণ মানে কি, নিজের করে নেওয়া। যদি আমি এখানে বলি, সেটা কি, মনে করো এখানে ফরেন সিটিজেন, সে কিন্তু ভারতীয় সিটিজেন না, বা তার কোনো আম, মানে অরিজিনও কোনো ইন্ডিয়ান অরিজিন না, সে যদি কি, মানে এরকম কোনো ফরেন সিটিজেন কি হয়, মনে করো যে অন্য কোনো যে মেথডগুলো দেখতে পাচ্ছ সেখানে, যে বাই বার্থ, বাই ডিসেন্ট, বা আমি যেগুলো বললাম এখানে দেখো, যে সিটিজেনশিপ রেজিস্ট্রেশন, বাই ডিসেন্ট, বাই বার্থ, এগুলোর মধ্যে কিন্তু সে কোনো সিটিজেনশিপ নিতে পারছে না বা অ্যাপ্লাই করতে পারছে না, তাহলে কি করতে পারে, সে ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ নিতে পারে। যদি কি ফলোইং যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো যে রয়েছে, এই কন্ডিশনগুলো যদি ফুলফিল করে, তাহলে আমরা দেখতে পাবো সে কি করতে পারে, ন্যাচারালাইজেশন দ্বারা সিটিজেনশিপটা পেতে পারে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর কি বলছে, বিলংস টু এ কান্ট্রি হোয়ার দ্য সিটিজেন অফ ইন্ডিয়া অ্যালাউড টু বিকাম সাবজেক্ট অর সিটিজেন অফ দ্যাট কান্ট্রি বাই ন্যাচারালাইজেশন। এমন কোনো দেশের নাগরিক যদি আমাদের দেশে এসে নাগরিকত্ব পেতে চায় বা নাগরিক হতে চায়, তাকে আমরা দেশীয়করণ করে কিভাবে নেব, যেই দেশে, সেই দেশে যদি আমরা ভারতীয়রা সেখানে যদি নাগরিকত্ব পাই ন্যাচারালাইজেশন মাধ্যমে, সেই রকম দেশের লোকগুলোই কেবল ভারতের মধ্যে নাগরিকত্ব পাবে ন্যাচারালাইজেশনের মাধ্যমে। এটা 1 নম্বর কলম। আই থিঙ্ক এটা বুঝতে পারলে কি বলার চেষ্টা করছিলাম আমি। যেমন মনে করো আমেরিকা সরকার মনে করো কোনো ভারতীয়কে আমেরিকান সিটিজেনশিপ দিচ্ছে না ন্যাচারালাইজেশন মাধ্যমে, তাহলে কি আমেরিকান কোনো সিটিজেনশিপকেও, মানে সিটিজেনকে ভারতে কোনো সিটিজেনশিপ পাবে না ন্যাচারালাইজেশন দ্বারা। ঠিক আছে বিষয়টা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, রিনাউন্সেস দ্য সিটিজেনশিপ অফ হিস কান্ট্রি অ্যান্ড ইন্টিমেটেড দ্য রিনাউন্সিয়েশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে সে কি করে, যে সিটিজেনশিপ মানে যে সেই দেশের যে মানে সে যে দেশের নাগরিকত্ব আগে থেকে ছিল, সেই দেশের নাগরিকত্বটা সে যদি ত্যাগ করে, তাহলে সেটা কিন্তু হবে। এটা 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন, হ্যাজ বিন রিসাইডিং ইন ইন্ডিয়া অর সার্ভিং দ্য গভর্নমেন্ট ফর 12 মান্থস বিফোর দ্য ডেট অফ মেকিং অ্যাপ্লিকেশন ফর ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশন আগে তাকে কি করতে হবে, অন্তত 12 মাস সে আগে এখানে থাকতে হবে। এবং পজেস এ গুড ক্যারেক্টার, অবশ্যই তাকে একটা ভালো ক্যারেক্টার রাখতে হবে। এবং কি, পজেস ওয়ার্কিং নলেজ অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যে ইন্ডিয়ান মনে করো এমন একটা দেশের, মনে করো এমন একটা ভাষা, সেই ভাষাটা মনে করো ইন্ডিয়ান কোনো ভাষা জানেই না, তাই না? বা ইন্ডিয়ান কোনো ভাষা বুঝতে পারছে না, বা তার সঙ্গে কোনো কমিউনিকেট করা যাচ্ছে না, তাহলে তাকে সিটিজেনশিপ দিয়ে কি লাভ? মানে সে তার সঙ্গে তো কমিউনিকেটই করা যাচ্ছে না, তাই না? নেক্সট আমরা দেখতে পাচ্ছি, ইন্টেন্ডস টু রিসাইড ইন ইন্ডিয়া আফটার ন্যাচারালাইজেশন। সে এমন কোনো নয় যে সে যদি নাগরিকত্ব পাওয়ার পর ভারতেই থেকে যেতে চায় বা ভারতে সেখানেই স্থায়ীভাবে বসবাস করে, তাকেই সেটা দেওয়া হবে। ক্লিয়ার বিষয়টা? এমন কোনো নয় যে নাগরিকত্ব পেল তারপরে সে চলে গেল, এইরকম বিষয়টা হলে কিন্তু হবে না। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে, ফার্দার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান ওয়েভ এনি অর অল অফ দ্য অ্যাবভ কন্ডিশন ইন কেস অফ পার্সন হু হ্যাজ দ্য রেন্ডার ডিস্টিংগুইশ সার্ভিস ইন দ্য কজ অফ ফিলোসফি, সায়েন্স, লিটারেচার, আর্ট, ওয়ার্ল্ড পিস এক্সেট্রা। দেখো এইখানে মনে করো যে কোনো এই যে ফিলোসফি, সায়েন্স, লিটারেচার, আর্টস, ওয়ার্ল্ড পিস, এই সমস্ত স্পেশালাইজ যে ব্যক্তিগুলো রয়েছে, সেই ব্যক্তিগুলোকে কিন্তু যদি উপরের দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে কোনো সেই ব্যক্তিগুলো যদি উপরের কন্ডিশনগুলো ফুলফিল করে, এবং সেই ব্যক্তিগুলোকে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে কোনো সময় কিন্তু সিটিজেনশিপটা দিতে পারে। ঠিক আছে, তো এইটাই ছিল সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি, যে সিটিজেনশিপ বাই ইনকর্পোরেটিং এ নিউ টেরিটরি। মনে করো ইন্ডিয়া কোনো একটা নতুন কোনো টেরিটরি কি করলো, ইনকর্পোরেট করলো ভারতে ইউনিয়ন অফ ইন্ডিয়ার মাধ্যমে, তাহলে সেই স্থানে, সেই অঞ্চলে যারা বসবাস করতো, তারা কিন্তু অটোমেটিক কি হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান সিটিজেনশিপ তারা কিন্তু পেয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা এখানে লক্ষ্য করছি, এখানে দেখো যে হাউ এ পার্সন ক্যান লস ন্যাশনালিটি, কিভাবে একজন ইন্ডিয়ান ন্যাশনালিটি হারাতে পারে। আমরা এতক্ষণ দেখছিলাম যে কিভাবে ইন্ডিয়ান ন্যাশনালিটি পাওয়া যাবে। এরপরে এখন আমরা কি দেখছি, যে হাউ এ পার্সন ক্যান লস ন্যাশনালিটি, কিভাবে একজন ন্যাশনালিটিকে হারাতে পারে। সেটা কি, দেখো এখানে সিটিজেনশিপ অ্যাক্ট, এখানে কি বলছে, এনভাসেস 3 সিচুয়েশন, 3 রকম ভাবে একজন লোক কি করতে পারে, যে ভারতের নাগরিকত্ব হারাতে পারে। একটা কি হচ্ছে বাই রিনাউন্সিয়েশন মানে কি, সে যদি নিজের ইচ্ছায় ইন্ডিয়ান সিটিজেনশিপ ত্যাগ করে অন্য কোনো মানে এখানে কি, ইফ এনি সিটিজেন অফ ইন্ডিয়া
who is also a national of another country renounces his citizenship through declaration of the prescribed manner. সে যদি কি করে যে অন্য কোনো দেশের মনে করো সে সিটিজেনশিপ পেয়ে গেছে এবং সে যদি একটা ডিক্লারেশন দেয় যে আমি আর ইন্ডিয়ান সিটিজেন থাকবো না, তাহলে কি হয়ে যাবে, তার ইন্ডিয়ান সিটিজেনশিপ যেটা ছিল সেটা গিয়ে সিট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা লক্ষ্য করছি এখানে বাই টার্মিনেশন। টার্মিনেশনটা কিভাবে আমরা দেখতে পাচ্ছি, এই কলমটা কি দেখতে পাচ্ছি যে এনি পার্সন হু অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন, রেজিস্ট্রেশন আর আদারওয়াইজ হ্যাজ ভলেন্টারি অ্যাকোয়ার্ড সিটিজেনশিপ। মনে করো টার্মিনেশনটা কার হয়, মনে করো কেউ একজন ধোকা দিয়ে বা যে কোনো উপায়ে ভারতীয় সিটিজেনশিপ পেয়ে গেছে, ন্যাচারালাইজেশন মাধ্যমে হোক, রেজিস্ট্রেশনের মাধ্যমে বা যে কোনোভাবে যদি মনে করো যে ফ্রড করে যদি কেউ ভারতীয় সিটিজেনশিপ পায়, তার সেটা যদি জানতে পারে, তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে, সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে সঙ্গে সঙ্গেই তাহলে কি হয়ে যাবে, ওকে ১ মিনিট জাস্ট আমি ইংলিশটা একটু দেখে নিই। এখানে এনি পারসন হু অ্যাকোয়ার্ড ইন সিভিল বাই ন্যাচারালাইজেশন আদারওয়াইজ হাসব্যান্ড টু অ্যাকোয়ার্ড সিটিজেনশিপ অফ আনাদার কান্ট্রি এট এনি টাইম বিটুইন এত, ও সরি আমি এই জিনিসটা একটু খেয়াল থেকে বেরিয়ে গেছিলো, আমি দেখিনি এটা। বাই টার্মিনেশনটা কি বলতো এখানে, যে মনে করো এনি পারসন হু অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ, মনে করো কোনো ভারতীয় মানে যারা ভারতীয় নাগরিকত্ব পেয়েছে কিভাবে, ন্যাচারালাইজেশন দ্বারা, রেজিস্ট্রেশনের দ্বারা এবং বা যে কোনো পদ্ধতিতে এই ১৯৫০ সাল থেকে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি থেকে ১৯৫৫ সালের ৩০শে ডিসেম্বরের মধ্যে যারা পেয়ে গেছে এবং এই সময়ের মধ্যে যারা অন্য কোনো দেশের সিটিজেনশিপ নিয়ে নিয়েছে, তাই না, তাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপটা বাতিল হয়ে যাবে। এবং ডেপ্রিভেশন মানেটা কি, এখানে ডেপ্রিভেশন মানেটা কি বলা হচ্ছে, যে সেকশন 10 অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট কি করে, যে একটা তাই না, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে লক্ষ্য করো, মনে করো এখানে কিভাবে ডেপ্রিভেশনটা কি, যে আর্টিকেল মানে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর মধ্যে এই গভর্নমেন্টকে এম্পাওয়ার করে কিভাবে, যে কারো সিটিজেনশিপ নিয়ে নিতে, তাই না, সেটা সিটিজেনশিপ নিয়ে নিতে পাওয়ার অথরাইজ করে, তাই না, সেখানে কি বলা হচ্ছে যে ইন কেস অফ হাউএভার দিস পাওয়ার মে নট বি ইউজড ইন কেস অফ এভরি সিটিজেন, ইট অ্যাপ্লাইজ অনলি টু দোজ হু অ্যাকোয়ার্ড ইনস্টিটিউট হু অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ, দিস মাইট বি বিকজ অফ অবটেনিং সিটিজেনশিপ অন ফলস ডকুমেন্টারিজ। যেটা আমি একটু আগে বলছিলাম, মনে করো কেউ ফ্রডভাবে কেউ যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে থাকে, তাহলে কি গভর্নমেন্টকে আর সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সেকশন 10 এটা এম্পাওয়ার করে যে সেই লোকটার সিটিজেনশিপ গভর্নমেন্ট কী করতে পারে, বাতিল করে দিতে পারে। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ডেপ্রিভিয়েশন অ্যান্ড বাই টার্মিনেশন, যেটা তো বললামই আমি একটু আগে, তো এবং রিনাউন্সিয়েশন কেউ যদি নিজের ইচ্ছা এটাকে ত্যাগ করে দেয়। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি লিখতে পারি, যে হাউ এ পার্সন ক্যান লস ন্যাশনালিটি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছিলাম তাহলে ন্যাশনালিটি কিভাবে লোকজন হারাতে পারে। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পেলাম, তাহলে আমরা যদি আরেকবার দেখে নেই জিনিসটাকে, প্রথম থেকে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হলো আজকে, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি হলো, সিটিজেনশিপ হলো আমরা দেখতে পাচ্ছি এখানে, তাই না, তাহলে আমরা কি দেখতে পেলাম, দেখো পার্ট 1 এবং পার্ট 2 দেখতে পেলাম, তাই না, প্রিয়াম্বল আমি নতুন করে আর বলবো না, এটা তোমরা রিপিট করে দেখো, রিপিট করে দেখলেই জিনিসটা বুঝতে পারবে। সরি, অ্যাকচুয়ালি একটু শরীরটা খারাপ, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম, তাহলে কি কি দেখতে পেলাম। আই থিঙ্ক তোমাদের কোনো প্রবলেম নেই, এবং প্রবলেম থাকলে এটার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাও। এবং এই যে আজকের যে সেশনটা, এই সেশনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করো, এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা এটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই যারা নতুন আছো। এবং এটার পিডিএফটা যদি পেতে চাও তাহলে আমাদের লিঙ্কস দেখো, একটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাকে ক্লিক করে কিন্তু তোমরা যে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন করতে পারো, সেখানে কিন্তু আমরা সবসময় আপডেটগুলো দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক আমাদের আলোচনা, পরবর্তীতে আমরা দেখব, অর্থাৎ কালকে রবিবার, কালকে আমাদের ম্যাথ ক্লাস রয়েছে। তো সেই ম্যাথ ক্লাসে কি হবে, আমি টেলিগ্রাম চ্যানেলে একটা করেছিলাম, পোল করেছিলাম, সেখান থেকে আমি পেয়ে গেছি ম্যাথ ক্লাস কী হবে। আই থিঙ্ক কালকে সকালে জানিয়ে দেওয়া হবে ম্যাথ ক্লাস কখন হবে, কী হবে, কোন চ্যাপ্টার হবে। ঠিক আছে, সব ভালো থেকো, এবং কোনো প্রবলেম থাকলে অবশ্যই, এবং কীরকম লাগলো ক্লাসটা অবশ্যই কিন্তু জানাও, লাইক করো, শেয়ার করো, অবশ্যই আমাকে ফিডব্যাক দাও, ফিডব্যাক না দিলে কিন্তু মোটিভেশন পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আই থিঙ্ক এই পর্যন্ত তাহলে থাক আজকে, সবাই ভালো থেকো, গুড নাইট।